সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা এসে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1159তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে সিরাজুল ইসলামের জীবনের ধর্মীয় এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল অন্ধ স্ত্রীকে হজ করিয়ে কোটিপতি হয়ে গেলেন এক গরিব স্বামী। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত পরিবারের ছেলে সিরাজুল ইসলামের জীবনের এক তাজ্জব বাস্তব ঘটনা, যে ঘটনা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি মনে করব এই গল্পটা প্রতিটা মানুষের জন্য হবে এক শিক্ষণীয় বই। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সিরাজুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিরাজুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরের সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের বাজারে আমার বাবার অনেক বড় একটা মুদির দোকান আছে। শুধু মুদির দোকান না, আমার বাবার স্টেশনারি আরেকটা দোকান আছে। আমার বাবা দুইটা দোকানের মালিক এবং ছোটোবেলা থেকে দেখে আসছে আমার বাবা ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো টাকা ইনকাম করতো। বাবার ওই ব্যবসায়িক টাকায় আমার বাবা আমার বড় 2 বোনকে খুব ভালোভাবে বিয়ে শাদিও দিয়ে দেয়। আমার বয়স তখন মোটামুটি প্রায় 8 থেকে 10 বছরের কাছাকাছি। আমি পড়াশোনার প্রতি খুব বেশি একটা ভালো ছিলাম না। ওই মুহূর্তেই আমার বড় বোনের বিয়ে হয়। আমার বোন 2টা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল, যার জন্য আমার বোনদের বিয়ে দিতে আমার বাবাকে খুব বেশি একটা কাঠগড় পোড়াতে হয়নি। লাগাতারে খুব কম বয়সে আমার বড় 2 বোনের বিয়ে হয়ে যায় এবং ছোট বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম। পড়াশোনার প্রতি যদিও আমার কোনো মনোযোগ ছিল না, এরপরেও আমার আব্বা আমার ইচ্ছা ছিল যে তারা আমাকে পড়াশোনা করাবে। সেই নিরিখে আব্বা আম্মা আর দাদা দাদি মিলে আমাদের এলাকারই একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করায়। আমি ওই মাদ্রাসায় পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা যতটুকু করি কেন জানি আমার মাথায় ওই পড়াশোনা ঢুকতো না। আমি সবসময় ক্লাসের একেবারে লাস্ট বয় ছিলাম। পড়াশোনার প্রতি আমার কোনোভাবে মনোযোগ ঢুকতো না। শিক্ষক আমাকে অনেক বোঝাতো যে ঠিকমতো পড়াশোনা করার জন্য এবং পড়াশোনা করানোর জন্য তিনি আমাকে অনেক বকাঝকাও করতো, কিন্তু এরপরেও আমার মাথায় কেন যে পড়াশোনা ঢুকতো না এটা আমি নিজেও বুঝি না। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে যখন পড়াশোনা করতেই পারি না, স্কুলে যাই না, আমার আব্বা রাগ করে আমাকে একদিন দোকানে বসাই দেয়। 10-12 বছর বয়সে আমার বাবা তখন আমাকে দোকানে বসাই দেয়। আমি তখন আব্বুর সাথে দোকানদারি করি। ছোট বয়সে আমার ব্যবসার প্রতি কিন্তু খুব ভালো মনোযোগ ছিল। আমার আব্বা তখন চিন্তা ভাবনা করলো, পড়াশোনা যতটুকু করছি, এই পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে যারা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। সুতরাং ওই ব্যবসায়ীদের মতো আমিও একজন ব্যবসায়ী হব। আমার বাবার ইচ্ছা, পড়াশোনা যেহেতু করিই নাই, তিনি আমাকে ব্যবসায়িক লাইনে রাখবে, ব্যবসায়িক লাইনে আমি অনেক ভালো কিছু করতে পারবো। এই চিন্তাভাবনা থেকে বাবা তখন আমাকে ব্যবসায় বসায় দেয়। আমি তখন বাবার ব্যবসা দেখাশোনা করি। একেবারে ছোটোবেলা থেকেই আমি বাবার ব্যবসা খুব মনোযোগ দিয়ে দেখাশোনা করি। এভাবে বাবার সাথে আমার বড় হওয়া। পড়াশোনা করা হয়নি, কিন্তু ব্যবসা বাণিজ্য আমি খুব ভালো বুঝতাম। এমন করতে করতে আমার বয়স মোটামুটি প্রায় অনেকটাই হয়ে যায়। আমার বয়স প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। আমার আব্বা ওই মুহূর্তে একেবারে বয়স বেড়ে যায়, আগের মতো দোকানে আসতে পারে না এবং বেশিরভাগ সময় আব্বা বাড়িতেই বসে থাকে। হয়তো মাঝে মাঝে এসে 1-2 বার বসে, তা না হলে বাবা দোকানের মধ্যেই থাকে। ওই সময় আমার 2টা দোকান থাকে, একটি স্টেশনারি দোকান এবং আরেকটা হচ্ছে মুদির দোকান। এই 2টা দোকান আমি খুব ভালোভাবে চালাচ্ছি এবং 2টা দোকানে 2টা ম্যানেজার রেখে দিন রাতগুলো আমার খুব ভালোভাবে কাটতেছে। এরকম করতে করতে আমাদের ওই বাজারের পাশে নতুন করে আরেকটা বাজার তৈরি হয়। মানে আমাদের এই বাজারটা ছিল মোটামুটি গ্রামের খুব সাইডে, মানে 3-4টা গ্রামের সাইডে পড়ে। তো ওই দূর গ্রামের যারা আছে তারা আমাদের ওই বাজারে আসতে অনেক কষ্ট হয়। তো অনেক কষ্ট হয় বলে তারা তখন করলো কি, তাদের ওই 3-4টা গ্রাম মিলে ওই গ্রামের মধ্যখানে একটা বাজার তারা দিল নতুন করে। তখন আমাদের এই বাজারটা হয়ে গেল পুরান বাজার এবং ওইটা হলো নতুন বাজার। তো নতুন বাজার দেওয়ার পরে আমাদের এখানকার অনেক দোকানদারই তাদের দোকানপাট সব কিছু নিয়ে ওই নতুন বাজারে যেতে শুরু করলো। নতুন বাজারে গেলে ব্যবসা বাণিজ্য ভালো হয়।
এবং নতুন বাজারে আয় উন্নতিও ভালো, মানুষের জমায়েতও ভালো। এই বলে আস্তে আস্তে করে সবাই নতুন বাজারের দিকে মুভ করতে থাকে। সবাই যখন নতুন বাজারের দিকে চলে যায়, আমিও তখন আমার আব্বারে বললাম যে আব্বা, পুরান বাজারে তো আর এরকম আয় উন্নতি হয় না, এখানে আর আগের মতো মানুষজনও আসে না, বেচা কিনা একেবারেই কমে গেছে। নতুন বাজারের দিকে দেখে শুনে একটা ভালো দোকান নিলে ভালো হতো না? আমার আব্বা বলে, তোর বয়স হয়েছে, এখন তুই আমার চেয়ে অনেক ভালো বুঝিস, তুই যদি মনে করিস পুরান বাজারে দোকান চলে না, তুই নতুন বাজারে যাবি, তাহলে তুই যেতে পারিস। তবে একটা কথা মনে রাখবি, ব্যবসা যেখানেই করিস না কেন, ন্যায় নীতির মাধ্যমে ব্যবসা করলে সেখানে সফলতা পাওয়া যায়। আমি তখন চিন্তা করলাম যে আমি দুইটা দোকান রাখবো না, একটা স্টেশনারি দোকান আর একটা মুদির দোকান। দুইটা দোকান সামলাতে আমি খুব হিমশিম খেয়ে যাই। এই জন্য মুদির দোকানের পাশাপাশি আমি স্টেশনারি মাল উঠাবো, মানে দুইটা দোকান আমি একটা করে ফেলবো। এরকম পরিকল্পনা করেই নতুন বাজারে তখন আমি একটা বড় আকারের একটা দোকান ভাড়া করি। দোকানটাও দেখতে শুনতে অনেকটা ভালো ছিল এবং বড় আকারের ওই দোকানটা ভাড়া করার পরে ওই দোকানটায় আমি তখন চালাতে শুরু করি। তবে এই দোকানটা মানে নতুন বাজারেই পড়ছে, কিন্তু বাজারের মোটামুটি বেশ দূরেরই একটা জায়গার মধ্যে পড়ছে। তা আমি তখন দোকান সামলাইতাম এবং ব্যবসা বাণিজ্য করতাম। আমার আয় উন্নতি কিন্তু অনেক ভালো হতো। আমি কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝতাম, আমার আব্বার মতোই। এমন করে সময়গুলো কাটতে কাটতে দেখা গেলো আমার ভিতরে কেমন জানি একটা বোরিংনেস কাজ করে। সবসময় মনটা জানি কেমন উদাস হয়ে থাকে, কোনো কিছু ভাল লাগে না, দোকানে বসে বেচা কিনা করি। এবং এরকম করতে করতে মাঝে মাঝে আমি আমাদের ওই রংপুর শহরে সিনেমা দেখার জন্য যেতাম। ছোটোবেলা থেকে আমি একজন সিনেমা প্রেমী মানুষ ছিলাম, এটা আমি আসলে বলতে ভুলে গেছিলাম। যদিও মাদ্রাসা লাইনে আমি পড়াশোনা করেছি, যতটুকুই করেছি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এরপরেও সিনেমার প্রতি আমার এক ধরনের একটা আকর্ষণ ছিল। নতুন সিনেমা আসছে, সিনেমা হলে এটা জানার পরে আমার কেউ বেঁধেও রাখতে পারতো না। এমন করতে করতে একদিন আমি সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাই এবং সিনেমা হলে যাওয়ার পরে সিনেমাটা যখন শেষ হলো, মানে সিনেমা শেষ হওয়ার পরে দেখা গেল যে আমি সিনেমা শেষ করে বেরোইছি। বেরোয়ার পরে হঠাৎ করে একটা মহিলা, যাকে আমি চিনি না, বোরকা পরিহিত অবস্থায় একটা ছোট বাচ্চা কোলে, আমাকে দেখে বলতেছে, ভাই আপনি কি নতুন বাজার যাবেন? আমাকে মানে আমাদের বাজারের ঠিকানা বললো। তো মহিলাটার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, এই মহিলাকে? সে আমাকে হঠাৎ করে বলতেছে আমি নতুন বাজার যাব কি না। মহিলার কথা শুনে শুধু চোখ দেখা যাচ্ছে আর মুখ দেখা যাচ্ছে না। তো সিনেমা হল থেকে আমি তখন বের হলাম। বের হওয়ার পরে মানে সামনেই এই ঘটনাটা। পরে আমি আবার একটু মানে হুজুর টাইপের ছিলাম আর কি, মানে দাড়ি রাখতাম এরকম। যদিও নামাজ কালাম খুব বেশি একটা পড়তাম না, কিন্তু এরপরও দাড়ি রাখতাম এবং ধর্মীয়ভাবে চলাফেরা করতাম, পায়জামা পাঞ্জাবি পরতাম, এমনভাবে চলাফেরা করতাম। তো একটা পর্যায়ে ওই মহিলা আমাকে দেখে বলতেছেন যে আপনি কি নতুন বাজার যাবেন? আমি বললাম হ্যাঁ। বলে তাইলে একটা কাজ করি, আমাকে সহ নিয়ে চলেন। তখন কিন্তু রাত হয়ে গেছিলো, মানে আপনার প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গেছিলো। তো গ্রামের বাড়িতে তো 9টা সাড়ে 9টা মানে অনেক রাত। পর আমি বললাম যে আপনার বাড়ি কি ওই দিকে? বলে হ্যাঁ। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে চলেন যাই। এই কথা বলে আমি তখন ওই মহিলার সাথে, বেবি ট্যাক্সি ছিল ওই সময়, বেবি ট্যাক্সি যুগে আমি তখন এই মহিলাকে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো আমি যাচ্ছি, এই মহিলা আমার সাথে বসে আছে, তার বাচ্চাও আছে, বাট এই মহিলাটাকে আমি চিনি না, কখনো দেখি নাই। এবং এরকম করতে করতে নতুন বাজারের কাছাকাছি আসার আগেই মহিলাটা বলে আমাকে এখানে নামাই দেন। আমি তখন বললাম এখানেই নেমে যাবেন? বলে হ্যাঁ আমি এখানেই নেমে যাব। তো আমি বললাম, মহিলা বলতেছে ভাড়া কত আসছে? আমি বললাম আপনি দেন, ভাড়া কত আসছে? আপনি যা দেওয়ার দেন এবং বাকিটা আমি দিয়ে দিব। মহিলা বলতেছে না না না, বাকিটা আপনি দিবেন কেন? ভাড়া যা আসছে তাই বলেন, আমি দিয়ে দিব। আমি বললাম না না না, আপনি দেওয়ার প্রয়োজনে। তারপরে মহিলা জোরাজোরি করে অর্ধেক ভাড়া সে দিয়ে নেমে চলে গেল। তো মহিলাটা যেখানে নামলো, নামার পরে আমি তো বাজারে টান দিয়ে এখানে চলে আসছি, মানে আমার নতুন বাজারে আসার পরে ওই বেবি ট্যাক্সি ড্রাইভার আমার বলতেছে যে একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না, আপনি যে মহিলাটার ওই জায়গায় নামাই দিয়ে আসছেন, কাজটা কি ভালো করছেন? এটা বেবি ট্যাক্সি ড্রাইভারে বলতেছে। আমি বললাম কেন, খারাপ কি করলাম? মহিলার ওইখানে গন্তব্য, সে তো ওখানে নেমে যাবে, তা আমি খারাপ কি করলাম? বলে না, এরকম একটা জায়গায় মহিলাকে নামাই দিলেন, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, মহিলাটা কই যায় না যায়। আমি বললাম যে আমি তো এই মহিলাকে চিনি না এবং সে কোথায় যাবে সেটাও আমি জানি না। পরে বলতেছে না, তারপরেই মহিলাটাকে এভাবে বাজারে নাই না, ওইভাবে নামাই দেওয়াটা ঠিক হয় না। আমি বললাম মহিলা নেমে যেতে চাইছে রে ভাই। পরে বলে আচ্ছা ঠিক আছে আপনি যান। এই কথা বলে এই বেটা কেমন যেন একটু তাড়াহুড়ো করে মানে আপনার বেবি ট্যাক্সিটা ঘুরাই ফেলছে। এবং বেটা যখন তাড়াহুড়ো করে বেবি ট্যাক্সিটা ঘুরাইছে, আমার ভিতরে একটা সন্দেহ লাগছে। রাত তো তখন অনেক অনেক রাত। আমি চিন্তা করতেছি মনে হয় বেবি ট্যাক্সিওয়ালা ওই মহিলাটাকে গিয়ে ধরবে, এরকম একটা বিষয় মনে হয়েছে। এমন হতে পারে যে মহিলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এজন্য রাস্তার পাশে নেমে গেছে, সকাল পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকবে, এরকম একটা বিষয়। এবার দেখলাম ঠিকই, মানে আমাদের বাজার থেকে তো দেখা যায় এই বেবি ট্যাক্সিটা যাচ্ছে। বেবি ট্যাক্সিটা তখন এই জায়গাটার মধ্যে এসে ভাই দাঁড়িয়ে গেল।
মানে দূর থেকে আমি দেখতেছি ওই মহিলাটাকে যেখানে নামাই দিল ওইখানে এসে বেবি ট্যাক্সিটা দাঁড়ায় গেল। এবং এইটা দেখার পরে আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে বেবি ট্যাক্সিওয়ালা ওই মহিলাটাকে ধরছে, মানে মহিলার সব বাচ্চাটাকে ধরছে। আমি তখন ওখান থেকে দৌড়ে আসতেছি, আমার কাছে টর্চ লাইট ছিল, টর্চ লাইট হাতে নিয়ে 3 ব্যাটারির টর্চ লাইটে আমি তখন দৌড়ে দৌড়ে আসতেছি। এবং দৌড়ে দৌড়ে আস্তে আস্তে বেবি ট্যাক্সির কাছাকাছি আসার আগে বেবি ট্যাক্সিটা তখন স্টার্ট দিয়ে টান দিয়ে চলে গেল। এবং বেবি ট্যাক্সি চলে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে ডাইনে বামে সামনে পিছনে দেখতেছি, বাট আমি কাউকেই দেখি না। এবং আমি তখন বুঝতে পারলাম না যে বেবি ট্যাক্সিওয়ালা এখানে দাঁড়ালো কেন। আবার আমার কাছে এটাও মনে হলো না জানি ওই মহিলাটাকে নিয়ে চলে গেল নাকি মহিলাটাকে জোর করে বেবি ট্যাক্সির মধ্যে উঠে নিয়ে গেল, আমি সেটাও বুঝতে পারলাম না। মধ্যরাত পর্যন্ত আমি এখানে ঘোরাফেরা করলাম এবং একটা পর্যায়ে আমি দোকানে আসছি। ওই সময় কিন্তু আমি বেশিরভাগ সময় দোকানে থাকতাম, কারণ আমার বাড়ি এখান থেকে মোটামুটি বেশ দূরে ছিল। তো বেশ দূরে থাকার কারণে আমি দোকানের মধ্যেই ঘুমাইতাম। পরে আইসিয়া দোকানের মধ্যে ঘুমাইলাম এবং দোকানে ঘুমানোর পরে আমার না ঘুম আসতেছিল না। এরপরও দোকানের মধ্যে এই পাশ ওপাশ করে ঘুমাইলাম। এভাবে আমি তখন দোকানদারি করি, প্রায় 4 দিন কেটে যায়। এই ঘটনার 4 দিন পরে একদিন বিকেলবেলা হঠাৎ করে একটা মেয়ে আমার দোকানে আসছে, মানে কিছু মালামাল কেনার জন্য, মুদির মালামাল। এবং মেয়েটাকে দেখে আমি চিনে ফেললাম এটা হচ্ছে সেই মেয়ে যেই মেয়েটার সাথে মেয়েটার মা ছিল। এবং ওই মহিলাটা আমার সাথে শহর থেকে এই নতুন বাজার পর্যন্ত আসছে। পরে মেয়েটাকে দেখে আমি বললাম যে এই মামুনি এদিকে আসো তো। পরে সে বলি তোমরা কি ওই দিন ওই বাজার থেকে এমনি এমনি আসছিলা? তো মেয়েটাও তো বড় না, তারা তো জ্ঞান বুদ্ধি নেই, হয়তো কিছু বলে না, মানে চুপচাপ আছে। আমি ভালো করে দেখে নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ, আর এ তো সেই মেয়ে যে মেয়ে ওই দিন আপনার রংপুর শহর থেকে নতুন বাজার পর্যন্ত আমার সাথে বেবি ট্যাক্সিতে আসছে। পরে আমি বললাম যে তোমার নাম কি? মেয়েটা নাম বলে না। এবার নাম না বলার পরে আমি বলি তোমার বাড়ি কোথায়? মেয়ে বাড়ির কথাও বলে না। কিছু মানে আপনার চানাচুর বিস্কিট, মানে ছোটো বাচ্চারা যা খায় না এই ধরনের জিনিসগুলো কিনলো। এবং কেনার পরে মেয়েটা তখন চলে যাচ্ছে, আমি তখন এই মেয়েটার পিছু নিলাম যে ও কোথায় যে আমি দেখব। এবং ভাই খেয়াল করে দেখলাম আমার দোকানের পিছনেই একটা বাড়ির মধ্যে মেয়েটা ঢুকে গেল। যখন মেয়েটা আমার ওই মানে দোকানের বাড়ির মধ্যে ঢুকে গেল, ওই বাড়িরই একটা ছেলে, আমি ওরা দেখে বললাম যে এই মেয়েটা কে রে? বলে এটা কাশেম ভাইয়ের মেয়ে। কাশেম ভাই? কোন কাশেম ভাই? বলে ভাই আপনি চিনবেন না, মালদ্বীপে থাকে আমাদের এলাকার এক লোক আছে, নাম হচ্ছে কাশেম, মালদ্বীপ থাকে। আমি বললাম মালদ্বীপে থাকে কাশেম? আমি বললাম ওনার তো আমি কখনো দেখি নাই। বলে উনি বাড়িতে আসে নাই, যে বিদেশ গেছে, এরপর উনি আর আসে নাই, আপনি দেখবেন কেমনে? আজকে বহু বছর উনি বিদেশে। তো আমার তখন বিষয়টা অবাক লাগলো, বাট আমার কাছে বিষয়টা চাঞ্চল্যকর মনে হলো। এই মহিলার বাড়ি যদি আমার দোকানের পিছনেই হবে, তাহলে এই মহিলা কেন সেদিন এই মাঝখানে নেমে গেল, রাস্তার মাঝখানে নেমে গেল? এবং রাস্তার মাঝখানে নামার পরে এই মহিলা কোথায় গেল? মহিলার বাচ্চাটাকে আমি যখন দেখেছি তখন আমি পরিপূর্ণভাবে শিওর হয়ে যাই এটা এই মহিলাই ছিল, এই মহিলাটাই ছিল। এবার আমার মনের ভিতরে খুব প্রশ্ন জাগে যে মহিলাটা ওই রাতের বেলায় ওই বাজার থেকে, মানে ওই শহর থেকে কোথায় আসছে এবং ওখানেই বা কেন নেমে গেল? এই প্রশ্নগুলো 1 দিন 2 দিন 3 দিন হতে হতে ওই বাড়িরই আরেকটা মহিলা আমার দোকানে মাঝে মাঝে আসতো মালামাল নেওয়ার জন্য। ওনার নাম হচ্ছে খাদিজা। আমি খাদিজা নামের মহিলাটাকে চিনি। তো খাদিজা ওই মহিলা যখন একদিন আমার এখানে আসছে বাজার নেওয়ার জন্য, বাজার টাজার করানোর পরে আমি তখন বললাম ভাই আপনাদের এখানে কাশেমের বউ বলে একটা মহিলা আছে, চিনেন কিনা? বলে হ্যাঁ চিনি তো, নার্গিস ভাবি। আমি বললাম নার্গিস ভাবি, নাসরিন ভাবি। আমি বললাম তো নাসরিন ভাবি ওনার বাড়ি কই? বলে ওই তো পাশের গ্রামে ওনার বাড়ি। তাই আমি বললাম ওনার শ্বশুর বাড়িটা? বলে হ্যাঁ শ্বশুর বাড়ি। আমি বললাম আমি এতদিন দোকানদারি করে এই জায়গায় ওনার তো কোনো দিন দেখি নাই। বলে না উনি আসলে ঘর থেকে খুব বেশি একটা বের হয় না, ওনার হাজব্যান্ড বিদেশে থাকে এবং ওনার শ্বশুর শাশুড়ি আছে, তারাই মোটামুটি যা যা লাগে বাজার থেকে কিনে নেয়, উনি বেশি একটা বাসা থেকে বের হয় না। ওই সময় কিন্তু আবার মোবাইলের চলন ছিল না যে মোবাইলে কথা বলা যায়, বা মোবাইলের এরকম চলন নাই। এরপরে খাদিজা ভাবি মাঝে মাঝে আমার দোকান আসতো। আসার পরে একদিন আমি খাদিজা ভাবিরে বললাম যে ভাবি কিছু মনে করেন একটা কথা বলি, আপনি কি একদিন ওই নাসরিন ভাবির আমার দোকানে নিয়ে আসতে পারবেন? আমার ওই নাসরিন ভাবির সাথে একটু কথা বলার প্রয়োজন। পরে খাদিজা ভাবি আমারে বলে কি ব্যাপার, ওই নাসরিন ভাবির কি পছন্দ হয়ে গেছে? আমি বললাম না না না, পছন্দ হবেও বা কেমন করে, আপনি কি কোনোদিন দেখছেন? আমি বললাম না আমি কোনোদিন দেখি নাই, তবে ওনার সাথে আমার একটু কথা বলা দরকার, একটু কথা বলাই দিবেন? তো আমারে বলে যে কথা বলে কীভাবে দিব ভাই, উনি তো বাড়ি থেকে বের হয় না, উনি হচ্ছে নবাবজাদি বউ, উনি সবসময় ঘরের মধ্যেই থাকে। আপনি যদি কোনো দিন আমার বাড়িতে যান, আমার ঘরে গেলে আমি না হয়ে নার্গিস ভাবিরে, মানে নাসরিন ভাবিরে ডাইকে আনিয়ে দিব, এরপর আপনি কথা বলতে পারবেন। আমি বললাম তাইলে ভাবি প্লিজ এটাই করেন, একদিন আপনার বাড়িতে যাওয়ার একটা ডেট করেন, আমি আপনার বাড়িতে যাই এবং আপনার বাড়িতে গেলে পরে আপনি নাসরিন ভাবির একটু ডাইকে আইনেন,
আমি ওনার সাথে একটু কথা বলবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এরকম করেই বলতেছেন তাহলে ঠিক আছে, আপনি একদিন আইসেন, আসলে পরে আমি নাসরিন ভাবিরে ডাইকে আনবো। এবং এই বলার পরে 2 থেকে 3 দিন পরে তার সাথে আমার ডেট ফিক্সড হলো খাদিজা ভাবির। এবং ডেট হওয়ার পরে একদিন সন্ধ্যার পরে আমি ওই খাদিজা ভাবির ঘরে গেলাম। উনি আমাকে দাওয়াত দিছে। আমি দাওয়াত দেওয়ার পর ওনার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর আমি বললাম যে নাসরিন ভাবিরে নিয়ে আসেন। তো ভাই কেউ বেয়াদবি নেবেন না বাবা, খারাপভাবে দেখবেন না। আমি বোরকার উপর দিয়ে ওনাকে যতটুকু দেখলাম আর কি, মানে মানে উনি মোটামুটি মানে দেখতে শুনতে অনেকটা স্বাস্থ্যবান এবং ভালো মনে হলো। চোখ দেখলাম, হাত দেখলাম, অনেক সুন্দরী মনে হলো আর কি। পরে উনি ডাইকে আনলো, নাসরিন ভাবিরে ডাইকে আনলো। আনার পরে মাগরিবের কিছুক্ষণ পরে আনার পরে তিনি নর্মালি এসে আমার সালাম দিল যে আসসালামু আলাইকুম সিরাজুল ভাই, কেমন আছেন? আমি বললাম ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? বলে ভালো। আমি বললাম ভাবি ওই মেয়েটাও কিন্তু সাথে আছে, এই পিচ্ছিটা। পরে আমি বললাম ভাবি এটা কে? বলে এটা আমার মেয়ে। আমি বললাম ভাবি একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। বলে হ্যাঁ ভাই বলেন না। আমি বললাম ভাবি আপনি কি আজ থেকে বেশ কয়েকদিন আগে আমার সাথে অমুক বাজার থেকে মানে অমুক জায়গা থেকে আপনি কি নতুন বাজারের কাছাকাছি আসছিলেন সিএনজি দিয়া দিয়ে বেবি ট্যাক্সি দিয়া? পরে আমারে বলে না তো ভাই। আমি বললাম ভাবি আমার কাছে সত্যি কথা বলেন, আপনি আমার কাছে মিথ্যা কথা বললেন না। পরে আমারে বলতেছেন না না ভাই এটা আপনি ভুল বলছেন, আমি তো কোনোদিনও বাড়ি থেকে এভাবে বের হই নাই। তাই মেয়েটাকে দেখে আমি তো আচ্ছা আমি তো মেয়েটারে দেখছি তাই না, আমারে তো আর চোখে ধুলা দেওয়ার কিছুই নেই, আমি তো মেয়েরে চিনছি। পরে আমি বললাম যে না ভাবি আমার কাছে সত্যি কথা বলেন, কিছু মনে করবেন না, এটা কি আসলেই কি আপনি এটা করছেন কিনা? বলে না 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 ভাই আপনি কি বলেন, আমি বাড়ি থেকে বের হই না, সামান্য দোকানে যাই না, আর আপনি বলতেছেন যে আমি এত রাতে ওই শহরে গেছি। না এটা এরকম না, আপনি সম্ভবত অন্য কাউকে দেখছেন। আমি তো 100% শিওর আমি এই মহিলাকেই দেখছি। এরপরেও উনি বলে না। তো উনি যখন না বলে আমি আর ওনার সাথে তর্ক বিতর্ক জড়াইলাম না, না জড়াইয়া বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাবি, তাহলে আপনি যান। পরে নাসরিন ভাবি চলে গেল। খাদিজা ভাবি আমার বলে কী হয়েছে ঘটনাটা? আমি বললাম না রে ভাই ঘটনা কিছুই না, এই ঠিক আছে বাদ দেন। এই কথা বলার পরে আমি তখন দোকানের দিকে চলে গেলাম। এর পরের দিনে ওনার মেয়ে দুপুরবেলা আমার দোকানে আসছে, আইসা আমার একটা চিঠি ধরাই দিছে, মানে একটা চিঠি। এবং চিঠিটা হাতে দেওয়ার পরে মেয়েটা চলে গেছে দোকান থেকে। আমি তো চিঠিটা পাই অবাক, কিরে মেয়ে আমার কী চিঠি দিল। চিঠি তখন খুলে দেখতেছি যে এই চিঠি মেয়ের মায়ের, মানে নাসরিন ভাবির। নাসরিন ভাবি আমার লিখছে যে ভাই আপনি এটা কী করলেন, আপনি খাদিজা ভাবির সামনে আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্য আমি আপনাকে সত্যি কথা বলতে পারি নাই। আসলে সেদিন সন্ধ্যার সময় আমি আপনার সাথে নতুন বাজারের কাছাকাছি আসছি, আর আমার সাথে আসলে সত্যি কথা বলতে কি আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি অনেক ভালো, তাই আপনাকে চিঠিটা লিখলাম। আমার সিনেমা দেখতে অনেক ভালো লাগে, আমি সিনেমা অনেক পছন্দ করি। তা আমার স্বামী আমাকে ঘর থেকে বের হইতে দেয় না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব পাহারা দিয়ে রাখে। এই জন্য বাপের বাড়িতে যাওয়ার কথা বলে আমি আমার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, এবং সিনেমা হলে আমি আপনাকে দেখছি, আর আমি আপনাকে চিনি। আমি আপনার দোকানে এর আগেও কয়েকবার বোরকা পরে গেছি, হয়তো আপনি আমাকে চিনতে পারেন নাই। এবং আপনাকে দেখে আমি চিনে গেছি যে আপনি আমাদের পার্শ্ববর্তী মানে আপনি আমাদের পাশের দোকানদারি করেন, যার জন্য আমি আপনার সাথে কথা বলে এখানে আসছি। তো ভাই আমি তো আপনাকে সত্য কথা বলে দিলাম, আপনি আমার শ্বশুরবাড়ির কোনো লোকজনকে বিষয়টা জানায়েন না। যদি জানান তাহলে কিন্তু মানে আমাকে সন্দেহ করবে বা খারাপ জানবে। আমার স্বামী তো বিদেশে থাকে, আপনি তো জানেন যে মহিলার স্বামী বিদেশ থাকে, এই মহিলাকে নিয়ে সবাই অনেক খারাপ ঘটনা রটায়, অনেক খারাপ কথাবার্তা বলে। এই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আপনি কারো কাছে বললেন না। এই বলে চিঠি সে লিখলো এবং চিঠিটা আমি পড়লাম, পড়ে আমার তখন ভালোই লাগলো। এবং এরপরে 2 দিন পরে মেয়েটা আমার দোকানে আবার আসছে, মানে ওনার মেয়েটা এটা চিপস টিপস এইটা নিয়ে ওইটা নিয়ে যায়। আমি তখন ওই মেয়ের কাছে আবারও চিঠির উত্তর লিখে দিলাম যে না রে ভাবি আমি আপনার কথা কিছু মনে করি নেই, আপনি গেছেন ভালো কথা, যাইতেই পারেন। একটা মানুষকে বিয়ের পর বন্দি করে রাখতে হবে এরকম তো কোনো কথা নাই। প্রতিটা মানুষেরই তো একটা মুক্ত জীবন আছে, স্বাধীনভাবে উড়ার মতো প্রতিটা মানুষের একটা ইচ্ছা শক্তি আছে। সেই ইচ্ছা ঢানা ভেঙে দেওয়া কোনো সঠিক কাজ না। আপনার স্বামী বা আপনার শ্বশুর শাশুড়ি হয়তো বুঝে না, আচ্ছা ঠিক আছে ভাবি আপনি কিছু মনে করেন না, এবং আমি এইসব ঘটনা বা এই কথাগুলো আমি কারো কাছে বলবো না। এই বলার পরেই তখন এই নাসরিন ভাবির সাথে মোটামুটি আমার অলওয়েজই কথাবার্তা হতো। তিনি আমাকে চিঠি লিখতো ওনার মেয়েকে দিয়ে, আবার এরপরের দিন আমি আবার ওনার মেয়েকে দিয়ে চিঠির আবার উত্তর পাঠাইতাম। এইভাবে কথাবার্তা হতে হতে বেশ কয়েকটা দিন কেটে গেল, এবং এই চিঠিপত্রের মাধ্যমে আমরা অনেক দুষ্টামি করতাম। আমি অনেক দুষ্টামি মুখর কথাবার্তা বলতাম, উনি অনেক দুষ্টামি কথাবার্তা বলতো, এবং মাঝে মাঝে বোরকা পরে হিজাব পরে শুধুমাত্র চোখ দেখিয়ে উনি আমার দোকানেও মাঝে মাঝে আসতো। এবং দোকানে আসলে পরে বেশি সময় উনি দোকানে দিতে পারতো না, যেটুকু সময় আসতো আমার সাথে কথাবার্তা বলতো, আমি কেমন আছি না আছি কথাবার্তা বলে উনি আবার চলে যেত।
এই কথাবার্তা বলতে বলতে একদিন হঠাৎ করে রাত্রে প্রায় আমি দোকান বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে যাব এরকম অবস্থায় ওনার মেয়েটা অনেক রাত্রেবেলা আমার দোকানের কাছে আসছে। অনেক রাত তখন, মানে আমাদের দোকানের কর্মচারীরা চলে গেছে, আমি দোকান বন্ধ করে শুয়ে পড়বো। এই সময় এই রাতের বেলায় তো এই মেয়ে জায়গার আসার কথা না। আমি তো পিচ্চিটারে দেখে একটু অবাক হয়ে গেলাম, কিরে ওই জায়গায় কেন? আমি বললাম, কী ব্যাপার, তুমি এত রাত্রে এখানে আসছো? বলে, আম্মা বলছে দোকানের পিছনে যাইতে, আম্মা দোকানের পিছনে আছে। এটা যখন আমারে বললো, আমি তখন চিন্তা করলাম, কিরে দোকানের পিছনে, এই ঘটনা কি? যাই দেখি। এবার আমি দোকানের পিছনে গেছি, মানে দোকানের পিছনে গেছি, এবং দোকানের পিছনে যাওয়ার পরে দেখি ভাবি দাঁড়ায় আছে, একটা ওড়না দিয়ে মুখ পেঁচায় দাঁড়ায় আছে। আমি বললাম, কী ব্যাপার ভাবি, আপনি এখানে? বলে, আমাদের ঘরে চলেন। আমি বললাম, কী ব্যাপার, হঠাৎ করে ঘরে যাব কেন? তো আমার ওই দোকানে কর্মচারী অনেকেই আছে, ওরাই আমার খাবার দাবার দেয়, বাড়ি থেকে এনে টেনে দেয়, তো আমি দোকানের মধ্যেই খাই, আমি কখনো বাইরে খাবার খাই না। ভাবি আমার বলে, আজকে আপনার জন্য রান্না বান্না করছি, চলেন। আমি বললাম, কী বলেন, আপনি আমার বিপদে ফালাইবেন? আপনার শ্বশুর শাশুড়ি দেখলে কি আমার আস্ত রাখবে? বলে, না, আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই, এই জন্যই তো আপনাদের বলতেছি। আমি বললাম, না ভাবি, এটা আসলে আমার কাছে মনে হয় ভালো হবে না, অ্যান্ড আমি এটা করতে চাই না। আমার বলে, না না রে ভাই, চলেন, কিছু হবে না, আসেন। এই বলে জোরাজুরি করে একরকম উনি আমার ওনার বাড়ির মধ্যে নিয়ে গেল, ওনার ঘরে নিয়ে গেল, এবং খুব সাবধানতার সহিত ওনার ঘরে আমাকে ঢুকতে দিল। আমি তখন ওনার ঘরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম, রে ভাই, উনি হাঁসের মাংস রান্না করছে, এরপরে আপনার সাদা পিঠা করছে, সবজি করছে, মোটামুটি খুব রকমারি টাইপের খাবার দাবার ওনার টেবিলের মধ্যে, এবং খুব সাজা টাজা রাখছে। আমাকে বলে, আপনার জন্যই রান্নাবান্না করছি। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তো খাইছি, এরপরে আবার খাবো। তো বরপেট খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া করার পরে ভাবি তখন বলে, একটা কাজ করেন, আজকে যদি আমার বাসায় কেউ নেই, রাতের বেলায় থাইকা যান। আমি বললাম, না না না, এটা আমার কাছে আসলে ভালো মনে হয় না। আপনার যদি কেউ চলে আসে রাতের বেলায়, হঠাৎ করে বলা যায় না, আমি এমনি এখানে দোকানদারি করি, আমার শত্রুর অভাব নাই, এরপর দেখা যায় আমার দোকান সব ভেঙে দেবে। ভাবি বলে, আরে না, এত ভয় পাইলে চলে, এত ভয় পাইলে হবে? আপনার দোকান ভাঙবে কি? কেউ আপনার দোকান ভাঙবে না, আপনি আজকে রাতটা থাইকা যান, কালকে চলে যান। এরকম করে জোরাজুরি করতেছে, এবং জোরাজুরির একটা পর্যায়ে আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, যেহেতু এরকম করেই বলে, আমি রাতটা থেকে যাই। তো রাতের বেলা উনি আমাকে ওনার শ্বশুরি যেই ঘরে থাকতো, ওই ঘরটা, মানে ওই রুমটা আমাকে দেয়, যে এই রুমে আপনি থাকেন। তো আমি রাতের বেলায় গিয়ে শুইলাম, মানে ভালো লাগতেছে না, শুয়ে পড়ছি, এবং শুয়ে পড়ার পরে উনি তখন আমাকে ডাকতেছে, দরজার সামনে আইসা দরজা ঠকাইতে আছে, যে সিরাজ ভাই বেরিয়ে আসেন। 2-3টা ডাক দেওয়ার পরে আমি তখন মানে আপনার রুমের দরজা খুললাম। খোলার পর আমার বলতেছে, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, চলেন। আমি বললাম, আপনার মেয়ে ঘুমিয়ে গেছে, তা কই যাব? বলে, পুকুর পাড়ে। আমি বললাম, আরে না, কী বলেন, আমি পুকুর পাড়ে যাবো, অ্যান্ড পুকুর পাড়ে গেলে কেউ দেখে ফেলবে না? বলে, আরে না, কেউ দেখবে না, আমাদের এই পুকুর পাড়ের 4-5টা বাউন্ডারি করা, টিন দিয়ে, মানে 4-5টা ঢাকনা দেওয়া, আমাদের পুকুর পাড়টা শুধু আমরাই ব্যবহার করি, এখানে বাইরের কোনো মানুষ আসবে না, চলেন আমার সাথে। এরকম করে জোরাজুরি করে তখন তিনি আমাকে পুকুর পাড়ে নিয়ে গেল, এবং পুকুর পাড়ে তার সাথে আমি অনেক রাত পর্যন্ত বসে থাকি। সে আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করে, তার স্বামী তাকে ছেড়ে গেছে আজকে প্রায় 6 বৎসরের মতো, এবং 6 বৎসর তার স্বামী বাংলাদেশে আসে না, তাকে টাকা পয়সা দেয়, সব কিছুই দেয়, কিন্তু স্বামী যদি বিদেশ থাকে তাহলে বউয়ের মন কি করে ভালো থাকে? এবং একটা মেয়ে কেন বিয়ে বসে? একটা বাবা যদি একটা মেয়েকে আপনার 17-18 বছর খাওয়াতে পারে, তবে এই বাবা তো এই মেয়েটাকে সারা জীবনেই খাওয়াইতে পারে। খাওয়ার আর ভরণ পোষণের জন্য তো একটা পরপুরুষের হাতে বাবা তার মেয়েকে তুলে দেয় না। এটা কেন প্রবাসী স্বামীরা বুঝে না? এগুলো আমার কাছে অনেক দুঃখ করে। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরকম করে তার সাথে আমার কথাবার্তা, এবং ওই পুকুর ঘাটে আমার ফজরে আজান দিয়ে দেয়। মানে কোন দিক দিয়ে যে এতটা সময় যায় আমি না মোটেও বুঝতে পারিনি। এবং ফজরের আজান দিলে পরে ভাবি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে রুমে যান, আমি আমার ঘরে যাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে ভাবি ঘরের দিকে গেল, আমি তখন আমার রুমে গেলাম। রুমে গিয়ে কিছু কাপড় চোপড় ছিল, কিছু জিনিসপত্র ছিল, এগুলো নিলাম। নিয়ে আমি তখন এই ভোরে ফজর আজানের সাথে সাথে ভাবির ঘর থেকে বেরিয়ে দোকানে চলে গেলাম। এবং এই ঘটনার পরেই ভাবির সাথে আমার সম্পর্কটা এতটাই গভীর হয়ে গেল, বলার মতো না। সুযোগ পাইলেই ভাবি আমার দোকানের পিছনে আসতো, আইসা ওনার মেয়েরই দিয়া খবর পাঠাইতো, এবং আমি দোকানের পিছনে যাইয়া ভাবির সাথে দেখা সাক্ষাৎ করতাম। ওই সময় প্রেম ভালোবাসা বা পরকীয়াটা অতটা সহজ ছিল না। এখন যেরকম একটা মানুষ দেখলেও কথা কাটায়ানো যায় বা মোটামুটি সমস্যা হয় না, কিন্তু ওই সময় কারোর সাথে কারো প্রেম আছে, ভালোবাসা আছে, বা কোনো পরকীয়া আছে, এইটা জানলে যে কী অবস্থা হবে এটা বলার মতো না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ওই ভাবির সাথে মোটামুটি অনেকটা মনের লেনাদেনা হয়েছে। এবং লেনাদেনা হয়ে গেলে পরে আমি আসলে বাস্তবতার জন্যই বলি যে, মাঝে মাঝে আমি ভাবির সাথে
শারীরিক যে সম্পর্কটা আছে এটাও করে ফেলতাম। আমি একটা অবিবাহিত ছেলে ছিলাম, তিনি বিবাহিত ছিল এবং তিনি আমাকে ডাইকে নিত, বেশিরভাগ রাতে আমাকে ডাইকে নিত। আবার উনি মাঝে মাঝে আমার দোকানেও চলে আসতো, আমার দোকানে চলে আসতো, এসে রাতের বেলা আমার সাথে থাকতো এবং ওনার মেয়েরেও নিয়ে আসতো। মেয়েরে নিচে শোয়াইতো, আমার সাথে অনেক খাটে শুইতো। আবার ফজর আজানের আগে আগে দোকান থেকে বেরিয়ে চুপি সারে মেয়েরে নিয়ে আবার উনি ঘরে চলে যেত। এরকমভাবে ওনার সময়গুলো কাটতো এবং আমার সময়গুলো কাটতে একটা পর্যায়ে সে আমার উপর অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং আমিও তার উপর অনেকটা দুর্বল হয়ে পড়ি। দুজনের মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের সূত্র ধরেই বাবির জামাই তখন ওই কাশেম তখন দেশে আসার পরিকল্পনা করে। বউয়ের কাছে চিঠি লেখে সে দেশে আসবে, দেশে আসা সব কিছু হয়েছে এবং ওরকম করে সে জানায়। এবার ভাবি তো আমার কাছে কান্নাকাটি করে যে ও যদি আসে তাহলে কি হবে, এবং আমি তোরে ভালোবাসি না, আমি তো তোমারে ভালোবাসি, আমি তোমারে আমার দেহ মন প্রাণ সব দিয়ে দিছি, এরপরে তো আর আমি ওরে দেওয়ার মতো অবশিষ্ট কিছুই নেই। এখন ওর যদি দেশে আসে আমার সাথে হবে ওর ঝগড়া ঝামেলা, আমার এই ঝগড়া ঝামেলা ভালো লাগে না, প্লিজ তুমি কিছু একটা করো। এমন করে কান্নাকাটি করতে শুরু করে। তো আমি ভাবিরে বুঝাই সমস্যা নাই, এবং এরপরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আসলে সত্যি কথা বলতে কি আমি ভাবির সাথে যাই করছি, যেটাই করছি, আসলে ভাবিকে বিয়ে করার কোনো প্ল্যান আমার ছিল না, যে আমি তারে বিয়ে করব, তার সাথে সংসার করব, এরকম প্ল্যানিং কিন্তু আমার ছিল না। এবং দেখা গেল তার স্বামী যেদিন আসবে তার আগের দিনে ভাবি তখন সন্ধ্যার সময় আপনার রাতের বেলায় আমার দোকানের পিছনে এসে নক করতেছে, যেভাবে সবসময় করতো ওভাবে। পরে দোকানটা খোলার পরেই ভাবি দৌড়ে আমার দোকানের ভিতরে ঢুকে গেছে মেয়েটার শো নিয়া, এবং ঢুকে যাওয়ার পরে কান্না করতেছে দোকানের মধ্যে। আমি বললাম, আরে ভাবি কান্না করতেছেন কেন? আমার বলে, আপনি আমার সাথে চলেন, কালকে সকালে আমার স্বামী বাড়ি আসবে, আমার শ্বশুর শাশুড়ি এয়ারপোর্টে গেছে আমার স্বামীরে আনার জন্য, আপনি আমার সাথে চলেন। আমি তখন বললাম, আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীকে আনতে গেছে, তা আমি আপনার সাথে কোথায় যাব? বলে, আমার সাথে আপনি চলেন, আমি আর আপনি পালায়ে যাব, কারণ ও যদি আসে তাহলে আমি আর পালাতে পারবো না, ওর সাথে আমি থাকতে চাই না, আমি আপনাকে ভালোবাসছি, আমি আপনাকে বিয়ে করবো, আমি আপনার সাথে থাকবো। আমি বললাম, আপনার স্বামীর সাথে আপনার এখনও ডিভোর্স হয় নাই? তখনইও আমাকে বলে, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি, আমি ডিভোর্স লেটার রেডি করে আমি বিছনার নিচে রেখে আসছি, আমার বালিশের নিচে রেখে আসছি, আমি পেপারে সিগনেচার করে দিয়ে আসছি, ও আসলে ওর পেপারেও সিগনেচার করবে। আমি বলি, ভাবি এটা আমি বলতেছি, নাসরিন তুমি এটা কী বলতেছো? ও আমাকে বলে, যা বলছি তাই, তুমি আমার সাথে বের হও, চলো, সকালে সূর্য ওঠার আগে আমরা এই এলাকা ছেড়ে পালিয়ে যাই। আমি বললাম, আমার এখানে দোকান আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার এই দোকান ব্যবসা বাণিজ্যের কী হবে? ও আমাকে বলে, তোমার দোকানে তো কর্মচারী আছেই, কর্মচারীদের কাছে চাবি আছে, তুমি কোনো কিছু লিখে যাও, চিঠি লিখে যাও ওদেরকে, বা কাউকে বলে যাও, তুমি আমার সাথে চলো। আমি বললাম, দেখো প্লিজ, আমার কাছে না ভালো লাগতেছে না, আমার এত লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য, এরপরে কি বলতে কি হয়ে যায়, পরে এলাকার মানুষ মিলে আমার দোকানটাই ভেঙে দিবে। আমাকে বলে, আরে না, এলাকার মানুষ তোমার দোকান ভাঙবে কেন? কেউ তোমার দোকান ভাঙবে না, প্লিজ তুমি আমার সাথে এরকম কথা বলো না, বা আমাকে এরকম অজুহাত দেখায়ও না, তুমি প্লিজ আমার সাথে চলো। কোনোভাবেই আমি তারে বুঝাইতে পারলাম না। একটা পর্যায়ে ও আমাকে বলে, তুমি আমাকে নিবা না? তো যেহেতু আমাকে নিবা না, ওখানে ইঁদুর মারার বিষ ছিল আমার দোকানে, যেটা ইঁদুর মারার বিষ, যেটাকে বলে পাউডার টাইপের, ওইরকম বিষ ছিল। ও হঠাৎ করে একটা বিষের আপনার ছিঁড়ে ফেলে, ছিঁড়ে আমারে বলতেছে যে আমি এখন এই বিষটা খেয়ে ফেলবো, অ্যান্ড তুমি যদি আমার সাথে না যাও, আমি বিষকে এখানে আত্মহত্যা করবো, মারা যাব, এরপরে তুমি কেমনে বাঁচো এটা আমি দেখবো। এমন করে উনি তখন আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমি তখন খুব বিপদে পড়ে যাই যে আমি এখন কী করব। আমার মাথায় বা ওই সময় কোনো কিছু আসতেছিল না। আমি তখন একদম আমার শরীর টরীর ঠান্ডা হয়ে গেছে যে এরকমটাও কেন করতেছে। পরে আবার ওই সময় রাত্রেও প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে, একটু পরে সকাল হয়ে যাবে। আমি তখন তারে বললাম, তাহলে এই রাতের বেলায় আমি এখন তোমার নিয়ে কোথায় যাব? ও বলে, চলো আমরা হাঁটতে থাকি, এবং হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে চলে যাব, মেন রোডে গেলে সকাল হইলে আমরা গাড়ি পাবো। আমি বললাম, ঠিক আছে, মেন রোডে গেলে সকাল হলে আমরা গাড়ি পাবো, কিন্তু গাড়ি পেয়ে আমরা কোথায় যাব? বলে, আমার মামার বাড়িতে যাব, আমার মামা অনেক ভালো মানুষ, এবং মামা তোমার বিষয়ে কিছুটা জানে, আমি মামাকে কিছুটা বলছি, আমি তোমাকে নিয়ে ডিরেক্টলি মামার বাড়িতে যাব, এবং আমি তোমাকে ওখানে বিয়ে করব। আমি তখন অবস্থাটা এরকম হয়েছে যে আমি যদি তার সাথে নাও যাই, তাও আমার ব্যবসা বাণিজ্য আর কিছুই থাকবে না, কারণ সে যদি এখানে একটা পাগলামি করে বিষ খাইলো, বা সকালবেলা লোকজন আসলো, এসে যদি দেখে তার সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়েছে, বা সে আমার দোকানে এসে পাগলামি করতেছে, তাহলে গ্রামের লোকজন তো এমনিও আমার দোকান ভেঙে দিবে। তো তার চেয়েও বরং আমি তারে নিয়ে পালাইয়া যাই, এবং আমার যে দোকানের কর্মচারী আছে ও দোকান চালাবে, তখন তো আর জানতে পারবে না যে ভাবি কার সাথে পালাইছি। এটা তো ওনার সাথে যে আমার সম্পর্ক আছে এটা তো এলাকার কেউ জানে না। আর যদিও জানাজানি হয়, আমার কর্মচারীরা আমার দোকান সেভ করতে পারবে। বাট ভাবি যদি এখানে থাকে, নাসরিন যদি এখানে থাকে, তাহলে তো আমার দোকানকে সেভ করা কোনো অবস্থায় সম্ভব না।
এইটা চিন্তা ভাবনা করে তখন আমি এই নাসরিনের পরামর্শ রাজি হলাম এবং আমি তার সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তখন দোকান থেকে বেরিয়ে গেলাম এবং দোকান থেকে বেরিয়ে তার সাথে অন্ধকারচ্ছন্ন রাস্তার মধ্যে তার মেয়েটাকে হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম এবং বেশ অনেকটা পথ হাঁটার পরে ওই জমিনের মধ্যেই মানে আজান দিয়ে দিল, ফজরা আজান দিল এবং আজানের পর আমরা তখন মেন রাস্তায় উঠলাম। তো আধো আধো সূর্য উঠতেছে, তখন আস্তে আস্তে করে রিক্সাগুলো বের হচ্ছে। একটা রিক্সা নিয়ে আমরা তখন কাউন্টার পর্যন্ত পৌঁছাই এবং কাউন্টারে যাওয়ার পরে কাউন্টার থেকে সে টিকিট কাটে। টিকিট কেটে সে তার মামার বাড়িতে, আপনার মামার বাড়ি ছিল আপনার এই রংপুরের কাছাকাছি, আপনার এটা আসলে রংপুরের মধ্যেই ধরে অন্য একটা আপনার শহরে, এবং আমরা তখন সেখানে গেলাম, সে জায়গায় গেলাম এবং যাওয়ার পরে প্রায় 2টার দিকে তার মামার বাড়িতে যাই এবং তার মামা তো তাকে আমাকে দেখে অবাক। ওই সময় কিন্তু আমার কাছেও মোবাইল ফোন নাই, তার কাছেও মোবাইল ফোন নাই। আমি একটা মোবাইল কিনবো ওরকম একটা পরিকল্পনার মধ্যে ছিলাম, একটা মোবাইল ফোন কিনতে হবে, আর তখনও পর্যন্ত কিন্তু কোনো মোবাইল টোবাইল ছিল না। আর এই ঘটনা আমি শুধু চিঠি লিখে আমার ক্যাশের মধ্যে রেখে আসছি, যাতে আমার কর্মচারী ক্যাশে আসলে যাতে ও চিঠিটা পায় এবং কিভাবে আমার আব্বা আম্মাকে ম্যানেজ করতে হবে সেগুলোও বলে আসছি এবং চিঠির মাধ্যমে আমি পুরো বিস্তারিত ঘটনাগুলো তাকে আমি জানাই আসছি। এরপরে আমি তখন এই ভাবিরে নিয়ে ওই বাড়িতে আসি। এবার ভাবির মামা তখন আস্তে আস্তে যোগাযোগ করতেছে এদিকে সেদিকে, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের পর হয়ে গেল এবং মাগরিবের পর হয়ে যাওয়ার পরে ওর মামা তখন আমাদের রুমে আসছে। আমিও আসি, ও নাসরিনও আছে, ওর মেয়েটাও আছে। পরে মেয়েটারে বের করে দিল, বের করে দিয়ে ওর মামা আমারে বলল যে সিরাজুল ইসলাম, তোমার সম্বন্ধে আমি যতটুকু নাসরিনের কাছে শুনছি তুমি নিতান্তই ভালো একটা ছেলে। এখন যে কাজটা তুমি করেছো, যে পরকীয়া তুমি করেছো এবং পরকীয়ার সূত্র ধরে তুমি আমার ভাগ্নিকে আমার বাড়িতে পর্যন্ত নিয়ে আসছো বা আমার ভাগ্নি তোমাকে নিয়ে আসছে, তো এখন এটার ভবিষ্যৎকে কী করবা? আমার ভাগ্নি জামাই বাড়িতে আসছে, আমি খবর পাইছি এবং ভাগ্নি জামাই আইসা তালাকের ডিভোর্সের পেপারও পাইছি, আমার ভাগ্নির ডিভোর্স দিয়ে আসছে। এখন তো আর আমার ভাগ্নি আর ওই বেটার কাছে যেতে পারবে না, এখন তুমি কি করবা? আমি বললাম যে দেখেন আমি তোকে ভালোবাসছি, এবং ও কিন্তু তখন কান্না করতেছে আমার পাশে বসে বসে। আমি বললাম যে আমি তোকে ভালোবাসছি এবং ভালোবেসেই আমি ওর সাথে আসছি, ও আমাকে আনছে বিষয়টা এরকম না, আমি ইচ্ছা করে আসছি, তো আমি ওকে বিয়ে করতে রাজি আছি। বড় বলে হ্যাঁ, এরকম মেয়েদেরকে সবাই বিয়ে করতে রাজি হয়, কিন্তু এখন বড় কথা হচ্ছে তুমি তাকে না হয় এখন বিয়ে শাদী করলা বা তোমার কথাই মানলাম, তুমি তাকে বিয়ে করলা এবং 2 দিন পর যদি তুমি তাকে ছেড়ে দাও তারপরে কি হবে? আমি তখন বললাম যে মামা আপনি এটা কী বলেন, আমি তাকে ছাড়বো কেন? আমি ওকে কি বিয়ে করবো ছেড়ে দেওয়ার জন্য? বলে না, এখন হয়তো তুমি বিয়ে করো নাই, এই জন্য তোমার ভিতরে অনেক ইমোশন কাজ করে, আবেগ কাজ করে এবং আবেগ ইমোশনে আপ্লুত হয়ে তুমি হয়তো তার বিয়ে করে ফেললা এবং যেহেতু তার বিয়ে হয়েছে, তার সন্তান আছে, কেউ একদিন পর তুমি তারে ছেড়ে দিবা, এরপরে তার ভবিষ্যৎ কী হবে? আমি বললাম দেখেন মামা, আমি তো ওরে ছাড়বো না। পরে বলে ছাড়বা না, তাহলে তোমাকে আমার কথা মানতে হবে, আমি যেভাবে বলি বিয়েটা এভাবেই হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা। বলে তোমার মনে থাকবে তো, আমি যেভাবে বলি বিয়ে কিন্তু এভাবে হইতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনি যেভাবে বলেন বিয়ে এভাবেই হবে, আমার কোনো আপত্তি নেই। বলে আচ্ছা ঠিক আছে। এরপর ওনার কথা মানলাম। ওনার কথা মানার পরে উনি তখন কাজী নিয়ে আসছে এবং কাজী নিয়ে আসার পরে উনি আমার কিছু বললো না, কাজী নিয়ে আসছে এবং কাজী নিয়ে আসার পরেই উনি আমাকে বিয়ের মানে তারিখ সব কিছু ঠিক করে উনি ওই মুহূর্তে আমার বিয়ের কাবিন দিছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কাবিন। যে সময় বিয়ের কাবিন হতো আপনার খুব বড় জোরে 1 থেকে 1.5 লাখ টাকা, এর বেশি না। 1 লাখ এবং বেশি হইলে 1.5 লাখ, 1-1.5 লাখ টাকার মধ্যে বিয়ের কাবিন হতো এবং 10 লাখ টাকা কখনো বিয়ে হতো না, 10 লাখ টাকার বিয়ে না। এখন উনি আমার বিয়ের কাবিন দিল 10 লাখ টাকা এবং যখন কাবিনে 10 লাখ টাকা লেখা, আমার তো মাথায় আসমান ভেঙে পড়লো, কী ব্যাপার 10 লাখ টাকা কাবিন? আমি তখন ওনার মুখের দিকে তাকিয়ে আছে। উনি বলে হ্যাঁ, কাবিন 10 লাখ টাকাই, কারণ তুমি যদি আমার ভাগ্নেরা কোনো সময় ছাড়তে না পারো আর যদি ছেড়েও দাও, আমার ভাগ্নি যাতে তার সন্তানটাকে নিয়ে বাকি জীবনটা কারো কাছে ভিক্ষা করতে না হয়, খারাপ লাইনে যেতে না হয়, আমার ভাগ্নি যাতে ভালোভাবে বাঁচতে পারে, খেতে পারে, থাকতে পারে, এই জন্য এই পথটা আমার বেছে নেওয়া। তোমাকে এই কাবিনে বিয়ে করতে হবে। অ্যান্ড তুমি কি আমার ভাগ্নিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে? আমি বললাম না, আমি ওকে ছাড়বো কেন? তা বলে যদি ছাড়ার পরিকল্পনা নাই থাকে তাহলে কাবিন নিয়ে ভয় পাচ্ছ কেন? তো উনি এরকম করে বললো এবং বলার পরে উনি ঠিক যেমন কাবিন দিতে বললো, আমি তখন তেমন কাবিনেই ওরে বিয়ে করলাম। ওই কাবিনেই বিয়ে করলাম। বিয়ে করার পরে প্রায় সপ্তাহখানিকের মতো ওর মামার বাড়িতে ছিলাম। সপ্তাহখানিক করে আমি ওর মামার বাড়িতে রেখে আমি তখন গোপনে গোপনে বাড়িতে আসছি। এরই মাঝে আমার বাড়িতে মোটামুটি বিষয়টা জানাজানি হয়ে গেছে যে আমি কোনো এক মহিলাকে নিয়ে পালাইছি। বাড়িতে আসার পরে আব্বা আম্মা কেউ আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, মোটামুটি মানে সবাই আমার উপরে খুব রাগান্বিত। আমার বড় বোন তখন আমাদের বাড়িতে, আমার বড় বোন আমার সাথে কথা বলে না। আমি আব্বারে বললাম যে আব্বা ভালো আছেন? আব্বা আমার সাথে চুপচাপ কথা বলে না।
এবং এক পর্যায়ে আম্মা আমারে বলল, এটা তুই কী করলি এবং কেন করলি? আমি বললাম, মা দেখো, মেয়েটার আমার ভাল লাগতো এবং তার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে, এই জন্য আমি তারে বিয়ে করে ফেলছি। মা বলে, তাইলে বউ বাড়িতে আন। এবং বাড়িতে আন। আম্মা যদিও বলে বাড়িতে আন, আমার বড় বোন আর আমার আব্বা বলতেছে যে না, আমরা জানি না শুনি না এরকম কোন মেয়েরা আমরা বাড়িতে আনবো। পরে আমি মায়ের নিয়ে আমি তখন আমার ওই আমার মামা শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর আমার মা যেয়ে দেখলো যে মেয়ে এবং ওনার একটা আমার বউ এবং বউয়ের একটা বাচ্চাও আছে। দেখার পর আম্মা কান্নাকাটি করলো। কান্নাকাটি করে এক পর্যায়ে আম্মা বললো, ঠিক আছে চল। এরপরে মেয়েরই নিয়ে আমি তখন আমার বউ নিয়ে বাড়িতে আসছি এবং আমি মেয়েরই নিয়ে বউ নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এবং এই বাড়িতে আসছি তো ও আসে এবং 2 দিন পর আমি তখন দোকানে গেছি। 2 দিন পরে আমি আমার দোকানে গেছি, যাই দেখতেছি দোকানে আমার ঠিক যেমন ছিল তেমনই আছে। আমার যে দোকানের কর্মচারীটা ছিল শরীফ, এই ছেলেটা অত্যাধিক সৎ এবং ভালো একটা ছেলে ছিল। ও দোকানের কোনো মালামাল এদিক সেদিক করে নাই এবং খুব নিষ্ঠাবান। দোকান করতেছি সকালবেলা। দুপুরের দিকে আমাদের ওই বাজার কমিটির যে সভাপতি, নতুন বাজার কমিটির সভাপতি এবং ওই এলাকার মেম্বার আমার দোকানে আসছে দুপুর 2টার দিকে। আইসা আমার বলতেছে যে, সিরাজুল ইসলাম, তোমার আব্বা একজন নাম করা ব্যবসায়ী এবং পুরান বাজারে তোমাদের দোকানপাট ছিল, এখন তোমরা নতুন বাজারে আসছো। এখন তুমি যদি এখানে দোকানদারি করতে হয়, তুমি এখানে দোকানদারি করতে পারবে না। তোমার দোকানে যে ছেলেটা আছে ওই চাইলে দোকানদারি করতে পারবো শরীফ, তুমি করতে পারবা না। আর তুমি আমাদের বাজারে কখনো ঢুকবা না। তুমি আমাদের বাজারের যে মেয়ে ছিল তারে নিয়ে পালাইছো এবং এটা আসলে হতে পারে না। তুমি এখানে আসতে পারবে না। তুমি যদি এখানে আসো তাহলে হয়তো এই নাসরিনের স্বামী তোমার কোনো একটা ক্ষতি করে ফেলবে, তোমাকে মেরেও ফেলতে পারে। তো আমরা কোনো ঝামেলা চাই না, তুমি এখানে আর আইসো না। এরকম করে ওই লোকটা আমারে বলে এবং বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কী করা যায়। তখনই তারা আমাকে দোকান থেকে বের করে দিল এবং বের করে দেওয়ার পর আমি তখন আব্বার কাছে গেলাম। আব্বা তখন আমার আর কোনো কিছু হ্যাঁ না কিছুই আমারে বলে না যে এটা কর বা ওইটা কর। আব্বার মতো আব্বা একদম চুপ হয়ে গেল। পরে আমি চিন্তা করলাম যে দোকানটা তাহলে পুরান বাজার আবারও নিয়ে আসি। নতুন বাজারে যদি এরকম ঘটনা ঘটছে, নতুন বাজার যেতে পারবো না। আমি তখন ওই এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে দোকানটা ভেঙে টেঙে আমার মাল টাল নিয়ে আমি পুনরায় আবার ওই দোকানটা আমি পুরান বাজারে নিয়ে আসলাম। এখন পুরান বাজারে এনে যখন দোকান দিলাম, দোকানে তো আগের মতো কাস্টমার হয় না। দোকানে কাস্টমার হয় না কারণ নতুন বাজারে আমি অনেক ফেমাস ছিলাম, অনেকে আমাকে চিনতো, জানতো, আমার কাছে আসতো, মালামাল বিক্রি করতাম, কাস্টমার পাইতাম। এখন পুরান বাজারে আসার পরে পুরান বাজারে মানুষও হয় না। পুরান বাজারের আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে তারাই আসে, বাইরের কোনো লোকজন আসে না এবং পুরান বাজারের অবস্থাও একেবারেই শোচনীয়। তো ওই বাজারে ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করা অনেক কঠিন। এবং এইভাবে দেখা গেল যে আমার বউ যে নাসরিন আছে, ও আমার আম্মার সাথে ঝগড়া করে, আব্বুর সাথে ঝগড়া করে। আর আমার বড় বোন এখানে থাকে ওই সময়, আমার বড় বোনের সাথেও খুব একটা বনে না। আমি ওরে বুঝাই যে এরকমটা কেন করো, একটু শান্ত হও, এমনি ওরা আমি বুঝাই। কিন্তু এই জিনিসটা যদি আমাকে বুঝাইতে পারি, কিন্তু ভাই একটা পর্যায়ে তার খরচের হারটা অনেক বেড়ে যায়। প্রচুর পরিমাণে খরচ করে, ওর এটা লাগবে, ওর ওইটা লাগবে এবং এরকম করতে করতে ওর খরচের হাত এতটাই বেড়ে যায় যে ওর প্রতি 2-1 মাস পর পর ওর গোল্ড কিনা লাগবে, স্বর্ণ কিনা লাগবে, ওর মা বাবারে দাওয়াত দিবে, ওর মা বাবার বাড়িতে যেতে হবে, ওর বাবা মায়ের জন্য শপিং করতে হবে, ভাইদের জন্য শপিং করতে হবে। এবং ওর কথা যদি আমি না শুনি তাহলেই শুরু হয় সংসারে আগুন। ওর কথা আমি না শুনলেই শুরু হয়ে যায় আগুন, এই মারামারি, এই কাটাকাটি। ও মুখে কী করে, এটা করে না, ওইটা করে না। ওর কথা না মানলেই ও তখন এই ঘরের মধ্যে অশান্তি করে এবং অশান্তি এমনভাবে করে ভাই, একটা বউয়ের অশান্তি যে একটা পুরুষকে কতটা কষ্ট দিতে পারে, এটা একজন নির্যাতিত পুরুষ ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। আমি এটা খুব হারে হারে বুঝতাম যে ও আমাকে কিভাবে নির্যাতন করতো, কিভাবে বকাঝকা করতো, কিভাবে আমার গায়ে হাত তুলতে আসতো। খুব বিশ্রী এবং বাজে একটা অবস্থা। এরপরও আমি এগুলো সহ্য করে যাইতাম যে তথাকথিত তথা আমার আসলে কিছু করার ছিল না, আমি কি করতে পারবো। এবং এরকম করেই তখন সময়গুলো কাটতেছে এবং কাটতে কাটতে ওর চাহিদা পূরণ করতে গিয়ে একে তো ওর খরচ বেড়ে গেছে, আমার পরিবারে খরচ বাড়লো, ব্যবসা বাণিজ্য কমলো, ইনকাম কমলো। এরকম করে প্রায় 1 বছর পর্যন্ত আমি বহু কষ্টে দোকানটা কন্টিনিউ করি। 1 বছর পরে আমার পুঁজির প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়। দোকান ভাড়া, কর্মচারীর বেতন টেতন দিয়া আমি আর দোকানটা কন্টিনিউ করতে পারলাম না। এবং দোকানটা কন্টিনিউ করতে পারলাম না পারার পরে চিন্তা করলাম যে এখন আমি কি করব। তখন সিএনজি বেরিয়েছিল, নতুন নতুন সিএনজি বেরিয়েছে এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা তখন খুবই খারাপ, একদমই খারাপ। এবং একটা পর্যায়ে আমি তখন আমার এই যে দোকানের মালামাল ছিল এই সব কিছু বিক্রি করে দিই, দোকানপাট বিক্রি করে দিই, দোকানে মালামাল বিক্রি করি, সব কিছু বিক্রি করে আমি তখন একটা সিএনজি কিনি, সর্বশেষ হিসেবে একটা সিএনজি কিনি
এবং সিএনজি কিনে আমি তখন সিএনজি চালাই। নতুন নতুন সিএনজি বেরিয়েছে এবং বেবি ট্যাক্সিতে কাস্টমার উঠে না, সবাই সিএনজিতে উঠে। আয় ইনকামও ভালো, সব কিছুই ভালো, মোটামুটি ভালোই হচ্ছে, চলতেছি। তো 24টা ঘন্টা আমার বউ আমার সাথে ঝগড়া করে ভাই, এত পরিমাণের ঝগড়া করে, এত ঝগড়া করে যেটা আসলে নিতে পারি না। ঝগড়া ঝাঁটি ঝামেলা। আর ওর ঘরে এখন কোনো বাচ্চা কাচ্চাও হয় না। যে মেয়েটা আছে ওই মেয়েটাকে নিয়ে আসে, মেয়েটাও তো আমার মেয়ে না, এটা তো আরেকজনের মেয়ে। আরেকজনের মেয়ে উনি কখন নিয়ে চলে যায় তার তো কোনো ঠিক নেই। ওই মেয়ের আমি পালতেছি, ভরণ পোষণ দিচ্ছি, খাওয়া দাওয়া করাইতেছি, সবই তো আমার বৃথা। আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে, ও আমার আব্বা আমার সাথে ঝগড়া করে। এই অবস্থার মধ্যেই তখন সময়গুলো কাটতেছে, চলতেছে। এবং এমন করতে করতে একদিন হলো কি, আমি তখন চিন্তা করলাম, যেহেতু আমি সারাদিন সিএনজি চালাই, কিছু যদি দোকান মানে আমার তো কিছু যদি অন্তত শাক সবজিও করি বা একটু বা আপনার যেটা বলে কৃষিকাজ করি বা কৃষি জমি টমি করি, তাহলে তো অন্তত আমার খাবারটা আমার কৃষি জমি থেকে আসবে। আর আমি তো বাইরে সিএনজি টিএনজি চালাই, বাজারটা কন্টিনিউ করতে পারবো। ভাই ও আমার বউ আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করে, কথাই একটা, যে তাহলে তুই আমারে ছেড়ে দে, যেহেতু আমাকে খাওয়াইতে পারবি না, আমার ভরণ পোষণ দিতে পারবি না, আমার রাখতে পারবি না, আমার ছেড়ে দে, আমার কাবিনের টাকা দিয়ে আমাকে ছেড়ে দে। এখন ওর কাবিনের টাকা আমি দিয়েও কোত্থেকে ভাই, 10 লাখ টাকা তো আমার ঘর বাড়ি বিক্রি করলে আমি দিতে পারবো না। মানে আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল। তো আমার বাবার কিছু জমি আছে, এই জমি জামাগুলো আমি দেখাশোনা করি। এবং তখন আমি ওই জমি জামার ভিতরে কিছু জমি করলাম, মানে কিছু আপনার যেটা বলে ধান ক্ষেত করলাম, ধান গাছ লাগাইলাম। তো এখন ধান গাছ লাগানোর পরে মানে ধান গাছগুলো যখন একটু বড় হয়েছে, ওইগুলোর মধ্যে এখন ওই যে আপনার যেরকম মানে আপনার ওই যে আগাছা মেরে ফেলার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়, ওষুধ দেওয়া হয়, ওই সময় কিন্তু ওই ওষুধ টষুধ ছিল না। মানুষ হাত দিয়ে হচ্ছে জমির জঙ্গলগুলো পরিষ্কার করতো, আগাছা পরিষ্কার করতো আর কি। তো আমি সারাদিন সিএনজি চালাইলাম, সারাদিন সিএনজি চালাইয়া রাতের বেলায় চাঁদের আলো ছিল, খাওয়া দাওয়া করছি ঘরে। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে আমি বললাম, বউরে বললাম যে দেখো, আমি তো দিনের বেলায় সময় পাই না, আমার জমিটা দেখতে পারি না, আমি যাই একটু জমিটা দেখি এবং জমিটার মধ্যে প্রচুর তোমার আগাছা হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করি, আমার বউরে বললাম। পরে ও বলে ঠিক আছে যাও। তো আমি আস্তে আস্তে জমির দিকে গেলাম এবং জমিতে যাওয়ার পরে জমিতে গেলাম যে হচ্ছে জমির আগাছা পরিষ্কার করব। এবং জমির পাড়ে আমার যে জমি আছে ওইটার পাড়েই হচ্ছে একটা মেশিন ঘর আছে, মানে মেশিন ঘর বলতে যেটা দিয়ে পানি সেচ দেওয়া হয়, ডিপ যেটাকে বলে, ওরকম একটা ডিপ কল আছে। এখন আমি আমার ওই জমির কাছে যাওয়ার পরেই হঠাৎ করে ডিপ কলের ভিতর থেকে কেমন জানি একটা কান্নার শব্দ পাচ্ছিলাম, যে কেউ একজন মনে হয় কান্না করতেছে, এরকম একটা কান্নার আর্তনাদ। রাত কিন্তু তখন বেশি না, আপনার প্রায় 9টা 10টার মতো বাজবে এরকম রাতের মধ্যে। তো এরকম রাতের মধ্যে যখন এরকমভাবে কান্না করতেছে, আমি তখন চিন্তা করলাম, কিরে কান্না করে কে, এত রাতের বেলায় এখানে কান্না করবে কে, কান্না করার মতো তো কেউ নাই, তা কান্নাটা করতেছে কে। পরে আমি চুপ হয়ে গেলাম, ওই জায়গায় চুপ হয়ে গেলাম এবং আস্তে আস্তে করে আপনার সন গাছ দিয়ে ওই মেশিন ঘরটা 4-5টা সনের বেড়া ছিল, কান দিয়ে দেখলাম যে ভিতরে কেউ একজন কান্না করতেছে এবং মানে হুঁফিয়ে হুঁফিয়ে কান্না করতেছে। কান্নার শব্দটা পাওয়ার পরে আমি আস্তে আস্তে করে মেশিন ঘরের দরজার কাছে গেলাম। দরজাটার কাছে গিয়ে দেখি তো দরজাটা খোলা, মানে সনের বেড়া তো, দরজাটা খোলায় মানে একটা সামনে ইয়ে দিয়ে রাখছে, ঝাপসা দিয়ে রাখছে, ঝাপটা দিয়ে রাখছে। আমি ওই ঝাপটাটা সরিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম যে ভাই চাঁদের আলো তো, ওই মেশিন ঘরের ভিতরে দেখা যায় যে একটা মেয়ের ওই যে মেশিনের যে পাইপ আছে, লোহার পাইপের সাথে বেঁধে রাখছে। মেয়েটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যখন লোহার পাইপের সাথে বেঁধে রাখার পর আবার মুখটাও বাঁধা, মানে ওড়না দিয়ে মুখটা বেঁধে রাখছে। আমি তো ওই দিক সেদিক তাকাইতেছি, কাউরে দেখি না, না দেখার পরে আমি তখন গিয়া এই মেয়েটার হাতের বাঁধনটা খুললাম। খোলার পরে মেয়েটা আমার পা ধরে কান্না করতেছে, ভাই আমারে বাঁচান, ভাই আমারে বাঁচান, আমার ইজ্জতটা বাঁচান, আমারে বাঁচান। আমি তখন বললাম, ভালো কথা, তোমারে বাঁচাবো, তা তুমি কি? বলে আমার নাম হচ্ছে এই আপনার ইয়াসমিন। আমি বললাম ইয়াসমিন, ভালো কথা, তুই ইয়াসমিন, তোমার বাড়ি কই? তো সে আমাকে বাড়ির যে ঠিকানা দিল এটা এখান থেকে অনেক দূরে। আমি বললাম তো এত দূরে তোমার বাড়ি, তুমি এখানে কেন, কীভাবে আসলা? বলে আমাকে কয়েকটা দুষ্ট লোক ধরে নিয়ে আসছে, আমাকে ধরে নিয়ে আসছে, আপনি আমার ইজ্জতটা বাঁচান। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। এই কথা বলে মেয়ের যখন টান দিছি, মেয়ে হসট খেয়ে পড়ে গেছে। তা হসট খেয়ে যখন পড়ে গেল, আমি কী রে হসট খেয়ে পড়লো কেন? আমি তোর উঠাইলাম, উঠে বলতেছি কী হয়েছে? বলে ভাই আমি চোখে খুব ভালো দেখি না, আমি চোখে ঝাপসা দেখি, চোখ অত ক্লিয়ার দেখি না। আমি বললাম চোখে তো ক্লিয়ার দেখো না, চোখে ঝাপসা দেখো? আচ্ছা ঠিক আছে চলো। এই বলার পরে আমি তখন করলাম কি, এই মেয়েটারে নিয়া মানে এভাবে ধরে মেয়েটা কিন্তু অন্ধ, এক কথায় বলতে গেলে আসলেই অন্ধ, মানে যেটুকুন দেখে ওটুকুন আসলে চলে না একটা মানুষ চলাফেরা করার জন্য। পরে ধরে চিন্তা করলাম মেয়েটারে আমি এখন কোথায় নিব, না আমার বউয়ের কাছে নিতে পারবো, আমার বউ তো দরজাল, এটা জানলে তো আরও বেশি সমস্যা হবে, এখন মেয়েটার আমি নিয়ে কোথায় রাখবো? তা এরকম করে আমাদের পার্শ্ববর্তী বাড়ির এক দাদি আছে, দাদা নাই, দাদি একাই থাকে,
এবং দাদির একটা ছেলে আছে, সে আবার আপনার রংপুর শহরে চাকরি করে। ওই দাদির ঘরে গেলাম, যে দাদির দরজা নক করলাম, দাদি দরজা খুলছে। খোলার পরে দাদিরে বললাম যে দাদি এই ঘটনা, এই মেয়েটারে এমনি এমনি পাইছি ওই জায়গার মধ্যে, এখন মেয়েটারে আপাতত আপনার ঘরে রাখেন, এটা কালকে আমি সমাধা করব। তো খবরদার মেয়েটারা আমাদের এলাকার কোনো লোকে আইনে মেশিন করে বাইন্দা রাখছে, তা বিষয়টা যাতে কেউ না জানে। দাদি বলে না না না, আমার ঘরের ভিতর থাকলে কেউ জানবে না। এই বলে দাদি তখন খুব আগ্রহ নিয়ে মেয়েটাকে ঘরের মধ্যে ঢুকালো। দাদি যখন মেয়েটাকে ঘরে ঢুকাইলো, আমি তখন দাদির ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে আবারও ওই আমার জমির দিকে যাইতে শুরু করলাম, যে কারা ওরে বাঁধছে, ওরা তো এখন আসবে। এরপরেই দেখলাম আমার গ্রামের, মানে আমার জমির কাছে যাওয়ার পরে দেখলাম আমার গ্রামের কিছু দুষ্ট লোক বলতে কি আমার গ্রামের মেম্বার, প্রাক্তন মেম্বার এবং কিছু নাড়াপাড়া আছে যারা গ্রামের দরবার করবার করে, যে গ্রামের কিছু দুষ্ট খারাপ লোক আছে না, যারা সমাজকে নষ্ট করে, এইরকম কিছু গ্রামীণ পলিটিক্স করা কয়েকজন গ্রামের লোক, ওরা দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে। আমার দেখে বলতেছে সিরাজুল এদিকে আয়, ডাক দিছে। পরে আমি গেলাম পরে আমার বলে সিরাজুল এখানে কাউরে দেখছিস? আমি বললাম না, আমি তো কাউরে দেখি নাই। বলে তুই এখানে কখন আসলি? আমি বললাম তুই এইমাত্র আসলাম। বলে কাউরে দেখছিস এদিক সেদিক? আমি বললাম যে না, তো কাউরে দেখি নাই। পরে বলে কিরে গেল কই? তারা আলোচনা করতেছে, তারা বলতেছে, আমি তো আর জানি না তারা কি বলে। এবং এমন করে আমি তখন আর দোকান, মানে এখানে কাজ করলাম না, কাজ না করে আমি ঘরে আসছি। আসার পরে মানে আমার মনের ভিতর তো আনচান করতেছে, এটা কি দেখলাম এবং এটা কি হইলো, মানে বিষয়টা তো বুঝতে পারতেছি না। এবং ঘরের কাছে আসছি, এবং ঘরে আসার পরে আমার বউ আমারে বলে কি হয়েছে আপনার, এরকম ছটফট করতেছেন কেন? কখনো এইদিকে যাচ্ছেন, কখনো ওইদিকে, এটা করতেছেন ওইটা করতেছেন, কি হয়েছে? আমি বললাম না রে বউ, কিছু হয় নাই, মানে ভাল লাগতেছে না। তো বলে ভাল লাগবে না কেন, কী হয়েছে আমারে বলেন। আমি বললাম না কিছু হয় নাই, আমার শরীরটা ভাল লাগে না, গরম লাগতেছে, আমি একটু পুকুর পাড়ে গিয়ে বসি। আমারে বলে আপনার কিছু একটা হয়েছে, আপনি আমার কাছে বলেন। এমনি কিছু হয় নাই। তা পুকুর পাড়ে গিয়ে বসছি, বসার পরে আস্তে আস্তে করে দাদির ঘরে আবারও গেছি। যে হ্যাঁ, দাদি তখন দরজা খুলছে, মেয়েটা কই? দাদি বলে আরে মেয়েটা তো ঘুমাইতে আছে। আমি বললাম মেয়েটা যে ঘুমায়, মেয়েটার খোঁজ খবর নিছো? বলে আরে খোঁজ খবর নিছি, মেয়েটা তো বেটা ভিক্ষুক। আমি বললাম ভিক্ষুক মানে? বলে ভিক্ষুক অমুক জায়গায়, মেয়েটা বাস স্ট্যান্ডে ভিক্ষা করতো এবং মেয়েটা মুখে ওড়না পেঁচিয়ে ভিক্ষা করতো, মেয়েটা চোখে দেখে না, এবং ওই ভিক্ষা করা অবস্থায় তারা মেয়েটারে ধরে নিয়ে আসছে। আমি বললাম জি, আরে একটা ভিক্ষুক মেয়েরে ধরে নিয়ে আসলো? বলে হ্যাঁ। আমি বললাম দাদি তাহলে মেয়েটারে আপনি রাখেন এবং আমি দেখি মেয়েটারে কোনো কিছু করতে পারি কিনা। দাদি বলে আচ্ছা ঠিক আছে। এই বলে তখন আমি আবার এসে ঘরে এসে শুইলাম। সকালবেলা আবার গেলাম এবং যাওয়ার পরে মেয়েরে বললাম যে আপনি কি যাবেন? মেয়ে বলে ঠিক আছে, আমারে নিয়ে চলেন। দাদি হঠাৎ করে আমারে বলতেছে যে না, এই মেয়েরে নিয়ে তুই এখন কই যাবি? আমার যেহেতু এই দুনিয়াতে কেউ নাই, এই মেয়েটারও যেহেতু এই দুনিয়াতে কেউ নেই, আমি মেয়েটারে পালবো, এই মেয়েটারে আমি আমার কাছে রাখবো। আমি বললাম দাদি আপনি এই মেয়েরে যে আপনার কাছে রাখবেন, যদি এলাকার লোকজন জানে, কারণ এলাকা তো খারাপ লোকেরা মেয়েটারে আনছে, আর তো সমস্যা হবে। দাদি বলে আরে না, কোনো সমস্যা হবে না। কী সমস্যা হবে এটা আমি দেখব, আমি কূপ দিয়ে কল্লা ফেলে দিব না, আমি এই মেয়েরা রাখবো, তুই এটা নিয়ে চিন্তা করিস না, তুই তোর কাজ কর। মানে দাদি আমারে এই ইয়াসমিনেরে আর নিতে দিচ্ছে না। তো দাদি যখন আমার ইয়াসমিনে নিতে দেয় না, আমি তখন আর দাদির সাথে কথা বাড়াইলাম না। আমি আমার ইঞ্জিনিয়ার রাস্তার কাজে বেরিয়ে পড়লাম। এই ভাড়া দিন বেচা কিনা করলাম, মানে আপনার করলাম, ভাড়াটারা মারলাম। দুপুরে আমি বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি, আবার দাদির ঘরে গেলাম। এবার দেখি আস্তে আস্তে বিষয়টা লোকে জানাজানি হইতেছে যে দাদির ঘরে একটা মেয়ে আছে, বা দাদি একটা মেয়ে রেকর্ড থেকে আনছে। এরকম করে আমি মাঝে মাঝে দাদির ঘরে যাইতাম আসতাম। ওই যে কিছু গ্রামের খারাপ লোক আছে, তারাও বিষয়টা জানতে পারছে, যে তারাও মেয়েটারে দেখছে যে এই মেয়েটারেই তো তারা আনছিল, এবং দাদির ঘরেই মেয়ে আসলো থেকে। তারা নিজেরা আলোচনা করে বা কেমনে তারা বিষয়টা বুঝে গেছে। যেহেতু তারা আমাকে ওই দিন ওখানে দেখছে, আমি ওখানে দাঁড়াই ছিলাম, তারা এবং এই দাদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, তারাই তখন মানে সন্দেহ করছে যে আমি মেয়েটারে ওই ডিপ কলের ঘর থেকে এনে দাদির কাছে মেয়েটাকে দিছি। তারা তখন এটা বুঝছে, এবং বুঝার পরে তারা তখন কি করলো, আমার উপরে খুব খেপে গেল। যেখানে দেখেন আমার সাথে খারাপ ব্যবহার করে, এবং আমাকে ডিরেক্টলি বলতে পারতেছে না যে তুই এই কাজটা করছিস, এই জন্য তোর সাথে আমরা এরকমটা করতেছি। মানে আমাকে এটা ডাইরেক্ট বলে না, বাট আমার সাথে কারণে খারাপ ব্যবহার করে, আমার গায়ে হাত তুলতে আসে, মানে খুব বাজে একটা অবস্থা। এরকম করে সময়গুলো কাটতে প্রায় 10-15 দিনের মাথায় আমি মাঝে মাঝে ওই ঘরে যাইতাম আসতাম। তো আমি একদিন কী করলাম, রাতের বেলায় 9:30 কি 10টার দিকে দাদির ঘরের মধ্যে বসে আসি। হঠাৎ করে ভাই গ্রামের অনেকগুলো লোকজন মিলে আমার পুরো ঘরটাকে আপনার ঘেরাও দিয়ে বসলো। পুরো ঘরটাকে ঘেরাও দিয়ে বসে বলতেছে এই সিরাজুল বাইরে আয়। এই কথা বলার পর আমি তখন বেরোইছি আমার এখানে দৌড়া মারা শুরু করছে। এই বেটা বেয়াদব, তুই এই ঘরের ভিতরে এই মেয়ের সাথে অবৈধ কাজ করিস। দাদির সব গালাগালি করতেছে। দাদি বলে না, সিরাজুল কোনো খারাপ কাজ করে নাই। বলে এই বুড়ি তুই প্রশ্রয় দেস, তুই প্রশ্রয় দেওয়ার কারণে এই বেটার বউ থাকার পরেও এই বেটা এই মহিলার সাথে খারাপ কাজ করে।
এরকম চিল্লাফিল্লার মাঝে মুহূর্তে আমার বউ তখন বেরিয়ে আসলো, মানে আপনার নাসরিন বেরিয়ে আসলো। নাসরিন বেরিয়ে এসে বলতেছে, আপনারা যেটা বলছেন এটা ঠিকই বলছেন। ও মাঝে মাঝে রাতের বেলায় গভীর রাতে এই ভুরির ঘরে আসে এবং ভুরির ঘরে এসে এই মায়ের সাথে ও রাত কাটায়। আমারে বিয়ে করছে, আমারে বিয়ে করে এরকম করতেছে। এইরকমভাবে আমরা তখন ভাই এই ঘরের দরজার সামনে আমারে বাইরে ফেললো। ঘরের দরজা আমার হাত পা বাঁধলো, বাইদা বলতেছে যে তুই এত খারাপের খারাপ, তোরে এইভাবে ছাড়া যাবে না, এই সকালবেলা তোর দরবার হবে। এভাবে আমার বাইদা রাখছে। আমার বউ তখন পুরো আমার এগেনেস্টে আমার বউ তখন ওই যে আমার যে গ্রামের লোকজন আছে তাদের সাপোর্টে কথা বলতেছে। সকাল হইল, সকাল সূর্য ওঠার পরে তারা তখন গ্রামের লোকজন তখন আমার বউরে প্রথমে জিজ্ঞেস করলো যে নাসরিন ভাবি এখন আপনি কি বলেন। ভাবি তখন মানে ওই নাসরিন আমার বউ তখন বলতেছে যে আমি আর কি বলবো ভাই, এক স্বামী সংসার করতেছিলাম, সেই স্বামীর ঘর থেকে এই সিরাজুল ইসলাম আমার উল্টা পাল্টা বুদ্ধি টুদ্ধি দিয়া পাম্পুটি দিয়া আমার ওই স্বামীর ঘর থেকে আনছে, আমাকে ও আনছে আইনা, ও এখন এই পরকীয়া লিপ্ত, আমার ঠিকমতো খাবার দেয় না, বরণ পোষণ দেয় না, আমার খুব কষ্ট দেয়। তার উপরে যেহেতু এই পরকীয়া লিপ্ত হয়ে গেছে, আমিও সংসার করব না ভাই, আমার একটা মেয়ে আছে, আমার কাবিনের টাকা বুঝাই দেন, আমি ওর সংসার থেকে চলে যাব। আর সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তাইলে এই ভাবির যে কাবিনের টাকা, ভাবির কাবিনের টাকা সিরাজুল ইসলাম দিতে হবে, এবং দিলে পরে এই সিরাজুল ইসলামের সাথে আমরা ইয়াসমিনের বিয়ে পড়াই দিব। আয় হায়, মানে কি বলবো, বলার মতো ভাই আর কোনো ভাষা নাই। মানে এমন একটা অবস্থা। আমার আব্বা আম্মা তখন দুজনেই মানে বুড়ো হয়ে গেছে, তাদের শরীরে আগের মতো শক্তি নেই। আর আমার আব্বা আম্মা আমার সাথে থাকেও না, তারা আমার বোনের বাড়িতে গিয়ে থাকে, আমার বাড়িতে থাকে না। যে কেন আমি এই কাজটা করলাম, কেন আমি এই মেয়েটারে বিয়ে করলাম, এটাই আমার আব্বা আমার রাগান্বিত। এক পর্যায়ে মেম্বার চাপ দিল যে এই তুই জমির দলিল দে। আব্বারে চাপ দিছে। আব্বারে চাপ দেওয়ার পর আব্বা তখন বললো যে না রে ভাই, আপনারা যা বলেন তাই। আমার আব্বা তখন আমাদের শুধু ভিটা মাটি ছাড়া, আমাদের ভিটাটা ছাড়া আমাদের ধানি যত জমি ছিল পুরোটা জমি বিক্রি করে দিল। এই জমি যদি আমরা নর্মালিও বিক্রি করতাম তাহলে অন্তত 15-20 লাখ টাকা বিক্রি করতে পারতাম। সেই সময় আপনার কত জমি ছিল চিন্তা করেন। এই জমিগুলো মাত্র 10 লাখ টাকায় আমাদের এলাকার এই প্রাক্তন মেম্বার তখন কিনে নেয়। এই জমিগুলো কিনে নেয় আমার আব্বা দিতে বাধ্য হয়ে ওই সময়, কারণ নাসরিনকে টাকা দিয়ে বিদায় করতে হবে। 10 লক্ষ টাকা আমাদের সমস্ত ধানি জমিগুলো বিক্রি করে দেই, এবং বিক্রি করে দিয়ে এই সম্পূর্ণ টাকাটা নাসরিনের হাতে তুলে দেওয়া হয়। এবং তুলে দেওয়ার পরে নাসরিন তখন লিখিতভাবে আমাকে ডিভোর্স করে, এবং ডিভোর্স করে নাসরিন আমার ঘর থেকে চলে যায়। ঠিক সেদিন বিকালবেলায় আমার সাথে ইয়াসমিনের বিয়ে হয়। ইয়াসমিনের বিয়ে হয়েছে পরে আমার আব্বা আম্মা তখন একটা কথাই বলে যে এটা আমার সন্তান না, ও যাতে আমার ঘরের মধ্যে না ঢুকে। আমি তখন এই ইয়াসমিনকে নিয়েই এই বুড়ির ঘরের মধ্যে দিন কাটাতে শুরু করি। তখনই আমার জীবনটা হয়ে ওঠে এক বিষণ্ণতার জীবন। মনে খুব কষ্ট পাই। নাসরিন ইয়াসমিন আমার কাছে কান্নাকাটি করে যে আমার জন্য আপনার জীবনটা এরকম হয়ে গেল, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার অনেক বড় ক্ষতি করছি। আমি বলি না, তুমি আমার ক্ষতি করবা কি, তুমি আমার কোনো ক্ষতি করো নাই। আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে, এটাই আমার ভাগ্যে ছিল, এটাই হয়েছে। আমি ভাই আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি, আমি কাউকে দোষারোপ করি না। তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, কারো উপরে আমার কোনো অভিযোগ নাই। ও তখন বলতেছে যে না, আমার জন্যই আজকে আপনি এরকম একটা বিপদে পড়ছেন, এইটা ওইটা ও অনেক বলে। ওর সাথে আমি তখন থাকি। তবে একটা বিষয় আমি খেয়াল করে দেখি, আমার আব্বা আম্মা আমার সাথে কথা বলে না, গ্রামের কেউ আমার সাথে কথা বলে না। আমি সকালবেলা সিএনজি নিয়ে বাইর হই, এবং সকালবেলা সিএনজি নিয়ে বের হয়ে রাতের বেলায় ঘরে আসি। আসার পরে আমি বেশিরভাগ সময় দেখি কি জানেন, গভীর রাতে আমার বউ নাসরিন ইয়াসমিন এই ঘুম থেকে উঠে অজু করে ও কোরআন পড়ে। মানে অনেক রাত্রে ও কোরআন পড়ে। তা আমাদের এই ঘরটা তো একটা ভাঙা ঘর ছিল, এবং ওই ভাঙা ঘরের মধ্যে বসে বসে ও কোরআন তেলাওয়াত করতো। সারা রাত কোরআন পড়তো। ও তো চোখে দেখতো না, মানে আপনার কাছে আনলে, মানে যে কোনো জিনিস কাছে আনলেও চোখে দেখতো, কিন্তু দূরের জিনিসটাও ক্লিয়ার দেখতে পেতো না। এবং ও কোরআন যেও কীভাবে পড়তো ভাই আল্লাহ ভালো জানে। মানে কোরআন খুব সুন্দর করে ওইভাবে কোরআন পড়তো। আমার বলে আমি কোরআনের অক্ষরগুলো দেখতে পাই ভালো করে, অন্য কোনো কিছু দেখতে পাই না, এরকম করে আমারে বলে। এমন করে ও কোরআন তেলাওয়াত করে বা কোরআন পড়ে, আমার কাছে খুব ভালো লাগে। এরকম করে কোরআন পড়ে, প্রতি রাতেই কোরআন পড়ে। কোরআন পড়তে পড়তে আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি ও যেন একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে শুরু করে। মানে এত স্পিডে কোরআন পড়ে, মনে হয় যেন ওর ভিতরে কিছু একটা জিনিস আছে। এরকম করেও কোরআন পড়ে, এবং কোরআন পড়ে আমিও এক রুমে ঘুমাই। আর ওই সময় না আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে আমার দাদিটা ছিল, দাদিটা ওই সময় মারা গেছে। ওকে বিয়ে করার মাস 4 মাথায় দাদিটা মারা যায়। তো দাদি মারা যাওয়ার পরে দাদির ছেলে আবার ওই শহরে বন্দরে বিয়ে করে ফেলছে, ও আর গ্রামে আসে না। তো ওই ঘরটা তখন আমি ব্যবহার করি, আমি আর ইয়াসমিনে ঘরটা ব্যবহার করি। আমরাই থাকি। দাদি মারা যায়, দাদিকে বাড়ির পাশে একটা কবরস্থানে দাদিকে আমরা কবরস্থ করি, ওইখানে দাদিকে আমরা দাফন করি।
এরকম করে আমার দিনটা মনে নাই, তবে ওই দিনটা আমার কাছে কেন জানি খুব মহৎ একটা দিন মনে হইলো। আমি খুব আনন্দিত। ওই দিন আমি ঘুমিয়ে থাকার পরে আমার বউ হঠাৎ করে আইসা আমার ডাকতেছে, ডাইকা বলতেছে যে আপনি উঠেন, একটা দারুণ ঘটনা আছে। তা আমি বললাম যে দারুণ ঘটনা? দারুণ কী ঘটনা? বলে আপনারা কীভাবে বলবো, আপনি উঠেন। আমি উঠছি, উঠার পরে ওর হাতের ব্যাগে একটা প্লাস্টিকের কালো ব্যাগের মধ্যে কী জানি এগুলো। আমি বললাম এগুলো কী? বলে আমাকে এগুলো একজনে দিছে আপনাকে দেওয়ার জন্য। আমি বললাম তোমাকে একজনে দিছে এগুলো আমাকে দেওয়ার জন্য, এগুলো কী? বলে হাতে নেন। তো ভাই ঘুমের মধ্যে, তো ঘুম থেকে উঠছি এই অবস্থার মধ্যে ওইগুলো দিল। আমি হাতে নিয়ে প্লাস্টিকের ব্যাগটা খুলে দেখি যে ভিতরে খালি টাকা, সব 500 টাকার বান্ডেল, 500 টাকার বান্ডেল সব। কী রে, এত টাকা এইখানে? পরে আমি বললাম যে কী ব্যাপার, এইখানে এত টাকা কোত্থেকে আসলো? 1500 সব এত টাকা এইখানে কোত্থেকে আসলো? বলে কোত্থেকে আসছে এটা বলতে পারবো না, তবে একটা ঘটনা আছে, আমাকে একজনে দিছে। তাই আমি বললাম এত টাকা, আমি ব্যাগ আলগাতে পারি না, এত টাকা। তো বললাম এত টাকা তোমার কে দিছে? বলে আমি যে কোরআন তালাওয়াত করি, একটা লোক আমারে পছন্দ করে, আমার কোরআন তালাওয়াত উনি শুনতে আসে, আমি যে কোরআন পড়ি ওনার কাছে ভালো লাগে, এবং সেই ভালো লাগা থেকে উনি আমাকে এই টাকাগুলো দিছে, এবং টাকাগুলো দিয়ে বলছে ওনার বাড়ি সৌদি আরবে, আমি আর তুমি যেন সৌদি আরবে হজ করার জন্য যাই। আমি বলি যে এই টাকা তোমাকে আমাকে হজ করার জন্য দিছে? বলে হ্যাঁ, আমাদেরকে হজ করার জন্য উনি টাকাটা দিছে, বলছে এই টাকাটা নিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে হজে আসবা, আমার বাড়ি সৌদি আরব, তোমরা ঘুরতে আসবা। আমি ওর কথাবার্তা শুনে কিছু বুঝতেছি না ভাই, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কি ওইটা আমার কি বলে, সৌদি আরবে ওই লোকের বাড়ি, ওই লোকে ওরে বলছে হজ করতে যাওয়ার জন্য। এখন আমি আমার আবার এটাও বলে তুমি কিন্তু এগুলা কাউরে বইলো না, কাউরে বললে কিন্তু তোমার ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, কাউকে বইলো না। তখন আমি আমার তখন শরীরে এরকম করে ধরপড় করে কাঁপতেছে যে এতগুলো টাকা একসাথে দেখার পরে কি কারো মাথা ঠিক থাকে? আমার মাথা তো পুরো আউলে জলো হয়ে গেছে। কি এত টাকা কোত্থেকে আসলো? এত টাকা কীভাবে, কেমনে কি আমি বুঝি না। পরে দেখলাম যে না, ও নিজেও এরকম দরপড়ানি করতেছে, কাঁপতেছে। পরে আমি বললাম আচ্ছা শোনো, এতগুলো টাকা এখানে, তো আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, টাকাগুলো এখন রাখো। টাকাগুলো রাখে আমি তারা বসাইলাম, এবং আমার বউর শরীর থেকে দারুণ ধরনের গন্ধ পাচ্ছি। আমি বললাম তোমার শরীরে এত সুন্দর সুগন্ধি গন্ধ থেকে? বলে ওই লোকটার কাছে গেলে না আমার শরীর থেকে গন্ধ আসে। তো আমি বুঝলাম যে কোনো জিনে ওরা টাকাগুলো দিছে, কোনো জিন যেহেতু ওরা এতগুলো টাকা দিয়ে গেছে, আমি এটা মনে করছি। কইরা আমি তখন তারা বসাইলাম, বসে ভাই আমার শরীর কাঁপতেছে। তা সকালবেলা আমি তখন আর সারা রাত ঘুমাইলাম না। সকালে উঠা চিন্তা করতেছি যে আরও একটা সিএনজি কিনবো না কি করবো, ভাবতেছি। এরকম করে আমি আলোচনা করি কিছু লোকের সাথে, বাইরের কিছু লোকের সাথে, যে আমি কিছু টাকা পাইছি, বিভিন্ন লোকের সাথে আলোচনা করি, কিছু টাকা পাইছি, এবং যে আমাকে টাকাগুলো দিয়েছে সে আমারে বলছে হজ করার জন্য। তো এখন টাকাগুলো দিয়ে কি আমি হজ করব না ব্যবসা বাণিজ্য করব? সবাই আমার একটাই বুদ্ধি দেয়, ভাই আপনি যদি কিছু টাকা পেয়েও থাকেন, আপনি আগে ব্যবসা বাণিজ্য করেন। যেহেতু আপনি দোকানপাট করতেন, ব্যবসা বাণিজ্য সম্বন্ধে আপনার ভালো আইডিয়া আছে, আপনি আরেকটা দোকান দেন, দোকান দিয়ে আপনি দোকানদারি করেন। তো আমারে বলে যে আমি হজ কাদের জন্য ফরজ? যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য। তা আপনার কাছে তো এত টাকা পয়সা নাই, তা আপনি হজে গিয়ে কী করবেন? এগুলো বলতেছে। বলার পরে আমি তখন চিন্তা করতেছি যে কি করা যায়। আচ্ছা আমার এই যে এটা বলতেছে, আমি এখন কোনটা করব? এরকম করে অনেক চিন্তা ভাবনা করে আমার মাথায় তখন আসলো যে এই টাকাটা দিছে সে তো কোনো নর্মাল মানুষ না, বা সে তো কোনো মানুষই না। যেহেতু আমার বউকে এতগুলো টাকা দিছে হজ করার জন্য, হয়তো আমাদেরকে পরীক্ষাও করতে পারে আমরা লোভী কিনা। না, আমার বউকে যেহেতু টাকাগুলো দিছে, এই টাকাগুলো দিয়ে আমি হজ করব। এরপরে দরকার আছে যা আছে তা হবে। এর পরের দিন আমি তখন আমাদের এলাকার এক লোকের সাথে কথা বলে আমরা পাসপোর্ট করব। আমি আর আমার বউ তখন পাসপোর্ট করি, এবং পাসপোর্ট করার পরে এলাকার সবাই তখন হাসাহাসি করে যে জামাই বউ পাগল হয়ে গেছে, এগো মাথায় সমস্যা আছে, এরা কি এরা এরকম কথা বলে কেন? এরা এখন হজ করবে, এরা কি হজ করবে, টাকা পাবে কই? অনেকে অনেক কথাবার্তা বলে। আমি তখন হজের জন্য প্রস্তুতি নেই। রমজানের পরের ঘটনা, হজের পরে প্রস্তুতি নেই, এবং বড় হজ করার জন্য তখন সব কিছু প্রস্তুতি আমি শেষ করি, এবং প্রস্তুতি শেষ করলে পরে এই হজের যাওয়া আমি আমার বউকে নিয়ে সবার সাথে কথাবার্তা বলি, সব কিছু ঠিকঠাক করি, এবং একটা পর্যায়ে আমি আমার বউকে নিয়ে হজে রওনা দিই। এখানে অনেক প্রক্রিয়া আছে, পাসপোর্ট করা থেকে শুরু করে আবার ভিসা টিসা সব কিছু মোটামুটি ঠিকঠাক করি। যেহেতু আমাদের নগদ টাকা ছিল, তেমন কোনো একটা সমস্যা হয় নাই। এই নগদ টাকা দিয়ে হজের কার্যক্রম তখন আমরা শুরু করে আমি আমার বউকে নিয়ে হজে যাই। হজে যাওয়ার পরে যখন বউকে নিয়ে হজে যায়, আমার বউ আল্লাহর ঘর দেখার পরে সে অত্যাধিক খুশি হয়।
ওরে আবার নিতে আমার অনেক সমস্যা, ওর চোখে সমস্যা ছিল, এই জন্য ওকে হজে নিতে মানে তারা ভিসা দিচ্ছিল না। আমি অনেক কষ্ট টষ্ট করে আমাদের এলাকার কিছু লোক আছে যারা ভালো লোক আর কি, এদের কিছু সাহায্য সহযোগিতায় তখন আমি তার ভিসাটা কনফার্ম করতে পারি। এবং ভিসা কনফার্ম হওয়ার পরে আমি তখন আমার বউকে নিয়ে আলহামদুলিল্লাহ হজের উদ্দেশ্যে রওনা দিই। হজের উদ্দেশ্যে রওনা দিয়ে হজে যাই এবং হজ সম্পূর্ণ করি। হজের যত কার্যক্রম ছিল আমরা সমস্ত কিছু হজ শেষ করে আমরা যেদিন মানে লাস্টের দিনে কাবাঘরের মধ্যে আমার বউ বসে আছে, আমিও বসে আছি, এবং বসে থাকা অবস্থায় একটা লোক, মানে ওই লোকটা হচ্ছে সৌদিয়ান আর কি, সৌদিয়ান একটা লোক, ও কী করছে অনেক দূরে বসে আছে, মানে একটা জায়গার ভিতরে বসে আছে। আমরা একদিকে বসে আছি, আমার বউকে নিয়ে তিনি অন্যত্রে বসে আছে। এবং বসে থাকার পরে তিনি তখন আমার কাছে আসছে, সে আমাকে সালাম দিছে, এবং সালাম দেওয়ার পরে সে কেমন যেন একটু কান্না ভাব তার। পরে আমি যখন কান্না ভাব, আমার বউ তার দিকে তাকায় আছে, সে আমার বউয়ের মুখের দিকে তাকায় আছে, একটু কান্না ভাব লোকটার। এবং আমার এক আরবিতে কী জানি বলতেছেন, আমি তো আরবি বুঝি না বুঝার পরে একটা বাঙালিরে ডাক দিল, ওইখানে যারা ক্লিনার কাজ করে এরে ডাক দিয়ে বলতেছে, এরা আরবিতে বলতেছে, আমারে বাংলায় বলতেছে। এই লোকটা আরবিতে এই লোকটারে বলতেছে, মানে আমারে বলতেছে যে তোর সাথে যে আছে ইনি কে, তোর কি হয়? আমার জিজ্ঞেস করছে, আমি বললাম জি উনি আমার বউ হয়, আমার বউ। এবং সেই বলে তোরা এখান থেকে যাইস নি, এখানে বয়, আমি আসতেছি। এই বলে লোকটা গিয়ে তার বউ এবং তার আরও মানে তার টোটাল 2টা বউ ছিল, 2টা বউ নিয়ে আরও কয়েকজন মহিলা নিয়ে ও তখন এই জায়গায় আসছে। আসার পরে সবাই আমার বউয়ের হাত ধরে আমার বউয়ের দিকে তাকায়, তারা সবাই কান্নাকাটি করতেছে, মানে কেমন জানি একটা অবস্থা। পরে এরকম একটা অবস্থা দেখার পরে মানে সবাই তখন এমন একটা অবস্থা, আমার বউ তখন কেমন জানি একটু অন্যভাব হয়ে গেল। আমি বললাম কি হয়েছে? পরে ওই বাঙালির মাধ্যমে আমি জানতে পারি, তারা বলতেছে তাদের একটা মেয়ে ছিল, মানে এই হজে লোকটা আমার বউর কাছে আসছে, ওনার একটা মেয়ে ছিল, এই মেয়েটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটা অনেক দুষ্ট ছিল, অনেক শয়তানি করতো, অনেক দুষ্টমি করতো। সৌদিয়ানরা তো ওই সময় গাড়ি চালানোর নিয়ম ছিল না, সৌদি মেয়েরা, ও তারপরেও গাড়ি চালাইতো। মানে এরকমভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মেয়েটা মারা যায়। এবং ওই সময় বলে যে ও মারা যায়, কিন্তু এই মেয়েটার চেহারা আর আমার বউয়ের চেহারা নাকি অবিকল, মানে একরকম চেহারা, এটা বলার পরে মানে আমি তখন একটু মানে অবাক হয়ে যাই। তারা আমার বউরে জড়াই ধরা কান্নাকাটি এমনি অমনি মানে অনেক কিছু। পরে তারা আমার বউরে বাড়িতে নিয়ে যাবে, ওদের বাসায় নিয়ে যাবে, এরকম আমার এসেও নিয়ে যাবে। বাঙালি ভাইটা বলে সমস্যা নাই, আপনি যান, ইনি এখানকার শেখ, মানে যে আমার বউরে নিয়ে যাবে যে সে কিন্তু ওই সময়েরই শেখ, মানে সেই সময় শেখ, সৌদির একজন শেখ, সে তার বাসায় আমার বউরে আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভাই যদি আপনি বিশ্বাস করেন, মানে হাজার মানুষ ওই সময় আসছে, মানে সৌদির নাগরিক সবাই, মানে আমার বউ অবিকল তার মেয়ের মতো, অবিকল, মানে সে আমাকে ছবি দেখালো, তার ঘরে তার মেয়ের অনেক ছবি আছে, এগুলো দেখাইলো যে অবিকল আমার বউয়ের চেহারা আর তার মেয়ের চেহারা অবিকল একরকম, মানে কিভাবে সম্ভব? এরপরে সে বলতেছে যে আমার মেয়েরে এখানে বলতেছে যে এটা আমার মেয়ে, আমি এরে যেতে দেবো না, ওরা আমি এদেশে রাখবো, এটা আমার মেয়ে, এরকম করে সে আমার বউরে জড়ায় ধরায়। আমার বউ তো বাংলায় বলতেছে যে আমি আমার স্বামী যা বলে আমার স্বামী তাই। এরপরে সে আমাকে বাংলাদেশ অ্যাম্বাসিতে নিয়ে গেলো, আমার ভিসা কেমনে প্রসেস করে আমাকে আর আমার বউকে ওই দেশে রেখে দিল। এবং শুধু রেখেই দিল না, সে কাগজপত্র ডকুমেন্ট করে আমার বউকে ওই দেশের নাগরিকের জন্য পর্যন্ত সে অ্যাপ্লিকেশন করে একটা পর্যায়ে আমার বউ ইয়াসমিনকে সে ওই দেশের নাগরিক বানাই দিল, আমার সৌদির নাগরিক বানিয়ে দিল। আমার বউ সৌদির নাগরিক হয়ে গেল আমার বউ, এবং আমার ওই দেশে রেখে দিল। এবং আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক বয়স হয়েছে, এখন আমি অনেক বয়স্ক একজন মানুষ। আমার টোটাল আপনার 4টা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান, আমি টোটাল 5 সন্তানের বাবা বর্তমানে। আমার সন্তানাদিগুলো মোটামুটি অনেক ভালো, এবং আমিও মোটামুটি মানে আপনার সৌদি নাগরিক, আমাকেও বলা চলে আমি ওই ধরনের পেপারস ডকুমেন্ট করছি আমার ওই লোকের মাধ্যমে। এর মধ্যে আমরা অনেকবার বাংলাদেশে গিয়েছি, আমি রংপুরে মসজিদ মাদ্রাসা অনেক কিছুই বানিয়েছি। আমার পুরো নাম বললে হয়তো আমার রংপুরের অনেক মানুষ আমাকে চিনবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি দান দক্ষিণা করি, আমার ইতিমখানা আছে এবং আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং আফ্রিকাতে আমি টোটাল 14টা মসজিদ বানিয়েছি, বাংলাদেশে 6টা মসজিদ বানাইছি, এবং বিভিন্ন ইসলামিক গরিব কান্ট্রিগুলোতে আমি ঘুরে বেড়াই আমার ওই শেখ বাবার মাধ্যমে, ওনাকে বাবা ডাকি, ওনার মাধ্যমে। এবং আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থানের মধ্যে আছি। তো আমার বউ এখনও আছে আমার সাথে, আমরা স্বামী স্ত্রী মিলে বাংলাদেশেও যে এখানেও থাকি। তো আলহামদুলিল্লাহ আমি জানি না যে কিভাবে কি হলো বা কিভাবে কি ঘটলো, কিছুই বুঝি না, এবং আল্লাহ মাবুদ ভালো জানে। কিন্তু আমার বউ আমাকে শেষে একটা কথা বলছে, যেটা শুনে আমার অবাক হয়েছে আমি আরও বেশি। আমার বউ আমাকে বলে, আমি তো চোখে খুব ভালো দেখি না, তবে আমার কাছে কেন জানি মনে হয়
যে আমাকে রাতে ডেকে টাকাগুলো দিয়ে আমাকে হজ করার জন্য বলেছিল, ইনি এই লোকটাই। মানে যে লোকটা আমার বউকে কাবাঘরে দেখে বলে যে এটা তার মেয়ের মতো দেখতে, এই লোকটাই নাকি আজ থেকে কয়েক মাস আগে বাংলাদেশে আমার বউকে মধ্যরাতে ডেকে টাকাগুলো দিছে। আমার বউ বলে আমি তো চোখে ভালো দেখি না, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাকে ডেকে টাকাগুলো দিছে। তো আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ তাআলা ভালো জানে কোনটা কি। তবে আলহামদুলিল্লাহ আমি ওখানে আমার বউকে নিয়ে সৌদির মাটিতে অসম্ভব ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রাখছে। আমি আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনি, আমার চোখে আসে, এবং সেখান থেকে আমি আর আমার বউ সিদ্ধান্ত নিয়ে আপনাকে আমাদের গল্পগুলো বললাম। আমরা সৌদিতে কোন জায়গায় থাকি পুরো ঠিকানা আপনাকে দিলাম। যদি আপনি কখনো আসেন আমাদের সাথে দেখা করবেন, আর আমরা যদি বাংলাদেশে যাই আমরা আপনার সাথে দেখা করব। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন। যদি পারেন আমাদের গল্পটা প্রচার করবেন। এই গল্পটা আমাদের রংপুরের প্রায় অনেকেই জানে, যারা আমাদের পরিচিত, আমার গ্রামের, আমাদের এলাকার সবাই জানে। আমার গল্পটা যদি রেকর্ড করেন আমি খুব খুশি হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই সিরাজুল ইসলামের জীবনের গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কীভাবে সম্ভব আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা এক আশ্চর্যজনক বাস্তব ঘটনা। সিরাজুল ইসলাম বর্তমানে তিনি এবং তার ওয়াইফ দুজনেই তারা সৌদির বাসিন্দা বলা চলে। এবং আল্লাহ তাআলা কীভাবে কী করলো, বা কীভাবে এই এক কথায় বলতে গেলে সিএনজি ড্রাইভার এই সিরাজুল ইসলামকে আস্তে তিনি সৌদির নাগরিক বানায় দিল। তার অন্ধ বউ ইয়াসমিন, যিনি ভিক্ষা করত, পেশায় যিনি একজন ভিক্ষুক ছিলেন, তাকে এত মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলা এত মহান, আল্লাহ তাআলা এত মহান যে তিনার চেয়েও মহান এই পৃথিবীতে কিছু হতে পারে না, কেউ হতে পারে না। তিনি চাইলে সকালবেলার বাদশাকে সন্ধ্যাবেলায় ফকির বানাতে পারে, আর সন্ধ্যাবেলার ফকিরকে তিনি সকালবেলা বাদশা বানাতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তার কাছে চাইতে পারি না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে কোনো সময় শূন্য হাতে ফিরায় না। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেও অনেক কিছুই চেয়েছি, এবং কুদরতিভাবে হঠাৎ করে এগুলো পূরণ হয়ে গেছে। আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। কখনো ভাবি নাই এইরকম একটা স্টুডিওতে আমি বসবো, বা আপনারা আমার গল্প শুনবেন। এতগুলো মানুষ আমার গল্প শুনেন, আমার গল্পের জন্য অপেক্ষা করেন, রাত জেগে থাকেন। এবং এই তো মানুষ, মানে শত শত মানুষ তাদের গল্প আমাকে লিখে পাঠায়, জীবনের গল্প আমাকে বলে। তো সবই আল্লাহর নীলাখাল। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং আজকের গল্পের সিরাজুল ইসলামকে আমার ভীষণভাবে আমার তরফ থেকে সিরাজুল ভাইকে সালাম, এবং ওনার সাথে আমার কথা হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।